প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির সাপ্তাহিক আয়োজন পোস্টস্ক্রিপ্টের ১৯তম পর্বে। আপনাদের সাথে আছি আমি নাজমুস সাকিব এবং আমার সাথে গত সপ্তাহের উল্লেখযোগ্য খবরগুলো বিশ্লেষণ করতে অতিথি হিসেবে আছেন আপনাদের প্রিয় আলোচক, বহুমুখী প্রতিভার অধিকারী লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শহীদ ইসলাম। আসসালামু আলাইকুম জনাব শহীদ ইসলাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সাকিব। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে এবং নাগরিক টিভির দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এবং আজকে একটি প্রাণবন্ত অনুষ্ঠান হবে বলে আমরা আশা প্রকাশ করছি। তো অনুষ্ঠান শুরুর আগে প্রিয় দর্শক, দেশে ও বিদেশে আমাদের যারা খ্রিস্ট ধর্মীয় দর্শক ও শুভানুধ্যায়ী রয়েছেন তাদের জানাচ্ছি আজ বড়দিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের দিনটি আপনাদের পরিবারের সাথে আনন্দে কাটুক, এই কামনা রইল। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. The tidings we bring to you and your kid. We wish you a Merry Christmas and a Happy New Year. তো জনাব শহীদ ইসলাম, আজকে আলোচনা শুরু করতে চাই সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বহুল আলোচিত ডয়েচে ভেলে সাক্ষাৎকারটি নিয়ে। আপনি লিখেছেন হি ট্রাইড ডিফেন্ডিং দ্য ইনডিফেন্সিবল। তো আমরা তার সাক্ষাৎকারটি ৩টি অংশে ভাগ করে আজকে আলোচনা করব। প্রথমেই চলুন আমরা দেখে নেই উপস্থাপক খালেদ মহিউদ্দিন আজিজ আহমেদের ভাইদের জাতীয় পরিচয়পত্র জালিয়াতি নিয়ে যখন প্রশ্ন করেছিলেন তার উত্তরে তিনি কি বলেছিলেন সেই অংশটুকু। আপনার ভাইরা নাম পরিবর্তন করেছেন, পিতার নাম পরিবর্তন করেছেন এবং আপনার প্রভাব ব্যবহার করেছেন, এই হচ্ছে আমার প্রশ্ন। আপনার মন্তব্য শুনতে চাইবো। অন্য কেউ করুক, আপনি এটা সাপোর্ট করেন কিনা যে এই নাম চেঞ্জ করেন? না, অন্য কেউ করুক কি না করুক, আমার কথা হলো আমার যেই কথাটা আপনি যেটা করেছেন সেটার থেকে ডিবেট করবেন না। আপনি বলছেন যে আমার ইনভলভমেন্ট আছে কিনা, প্রমাণ দেন। এখন দেখেন এগুলি ইনভলভমেন্ট কোনোদিন প্রমাণ করা যায় না, কারণ এখন ইউনিফর্মে নাই। আই ক্যান টেক এনি চ্যালেঞ্জ এট দ্য মোমেন্ট, কারণ সেনাপ্রধান হিসাবে কেউ হয়তো যে চ্যালেঞ্জ নিবে না, ইয়ে করবে না। আই ক্যান নিতে কেউ যদি বলতে পারে যে না আমি এখানে ইনফ্লুয়েন্স করেছি, এখানে কিছু করেছি, সেটা। আর এই জিনিসটা যদি হয়, বাঙালি লক্ষ লক্ষ বাংলাদেশি আছে, তাদের ব্যাপারে আপনাদের মন্তব্যটা কি? তো জনাব শহীদ ইসলাম, এখানে বিষয় বেশ লক্ষণীয় যে তিনি বলার চেষ্টা করছেন যে লক্ষ লক্ষ বাঙালি আমরা যারা প্রবাসে আছি আমরা আমাদের নাম পরিবর্তন করি, এটা নাকি হর হামেশা ঘটে থাকে, এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার বলে তিনি দাবি করেন। অথচ এখানে আপনি বা আমি, আমরা যারা রয়েছি, আমরা কিন্তু কেউ কারো নাম পরিবর্তন করে আমরা কিন্তু প্রবাসে নেই। অর্থাৎ আমাদের প্রবাসীদেরকে কিন্তু তিনি একটি কলঙ্ক দিচ্ছেন যে আমরা এখানে নাম পরিবর্তন করে অনেকে আছি। তার ভাইদেরকে ডিফেন্ড করতে তিনি এ ধরনের একটা খোরা যুক্তি, মিথ্যা একটা যুক্তি তিনি ঢালাওভাবে দিচ্ছেন যে প্রবাসীরা নাম পরিবর্তন করে থাকে। এবং আপনি যেটা বলেছেন আসলে হি ট্রাইড ডিফেন্ডিং দ্য ইনডিফেন্সিবল। তো আপনার একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি এই প্রসঙ্গে। দেখুন, এখানে যে জিনিসটা উনি বললেন, একজন প্রাক্তন সেনাপ্রধান, একটা 4 স্টার জেনারেল, এটার ইমপ্লিকেশন কি সেটা তো বুঝতে হবে। আপনি যেটা বললেন যে আমরা যারা প্রবাসে আছি আমাদের উপর একটা কলঙ্ক আসছে, আমরা নাম পরিবর্তন করি। সমস্যাটা তো এখানে না। সমস্যা হলো প্রবাসে আমরা যেসব দেশে আছি সেখানকার কর্তৃপক্ষ জিনিসটাকে কিভাবে নেবে। যে হ্যাঁ, আপনি আপনি নিজের নাম দিয়ে আপনি ইমিগ্রেশনের জন্য দরখাস্ত করলেন বা ভিসার জন্য দরখাস্ত করলেন, ওরা প্রথমেই সন্দেহ করবে এই নামটা কি আপনার জেনুইন নাম কিনা। তো আইডেন্টিটিটা এস্টাবলিশ করা তো একটা প্রাথমিক দায়িত্ব যে কোনো ভিসা অফিসারের বা যে কোনো ইমিগ্রেশন কর্তৃপক্ষের, তাই না? তো এখন কথা হচ্ছে উনি যে তার নিজের ভাইকে রক্ষা করার জন্য কথাগুলো বললেন, ওখানে ওনার অধীনস্থ একজন অফিসার সেখানে এটা ইনফ্লুয়েন্স করে এগুলো বানিয়ে দিয়েছে, সেই কাহিনী সবাই জানে। এখন কথা হচ্ছে কি, ওনার প্রত্যেকটা পুরা ইন্টারভিউতে এইটা না, শুধু প্রত্যেকটা প্রশ্নের জবাবে মহিউদ্দিন সাহেব অবশ্য তাকে কঠিন প্রশ্নগুলো করেননি, তারপরে যেগুলো করেছেন কোনো প্রশ্নের জবাবেই উনি বেসিক্যালি কোনো আনসার দিতে পারেন নাই। এবং যে আনসারগুলো দিয়েছেন এগুলো কোনো জেনারেল সুলভ আনসার হয়নি। আই এম সরি টু সে দ্যাট, সেনাপ্রধান সুলভ আনসার হয়নি। আর আনসার হবে না এই জন্য উনি তো সেনাপ্রধান সুলভ কাজকর্ম করেননি। বাংলাদেশে পর্যন্ত যতগুলো সেনাপ্রধান হয়েছে, জেনারেল শফিউল্লাহ থেকে শুরু করে,
কোন সেনা প্রধান ওনার মতো কলঙ্ক সৃষ্টি করে নাই, সেনাবাহিনীর এত বড় বদনাম করে নাই। উনি তো আসলে ফ্রি হ্যান্ড চলছিলেন। আজিজ সাহেব শেখ হাসিনার মানে তাবেদার হয়ে উনি যা করেছেন বাংলাদেশে, সশস্ত্র বাহিনীর যে ক্ষতিটা করেছেন উনি তো বুঝতে পারছেন না যে উনি কি ক্ষতি করছেন। মজার ব্যাপার হলো কি, এখন উনি পে করতে শুরু করেছেন। এই ইন্টারভিউটা কেন এখন নেওয়া হলো বলুন? কোনো প্রয়োজন ছিল? এটা এই জাতিসংঘ 31শে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে যে পেগাসাস স্পাইওয়্যার যে ইসরায়েল থেকে কিনেছে সেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য, কারণ তাহারা বলেছে যে এগুলো জাতিসংঘে ব্যবহার হবে। জাতিসংঘ বলেছে আমাদের এমন কোনো ইকুইপমেন্ট ব্যবহার হয় না। তারপরে বাংলাদেশ সরকারের কাছে একটা ব্যাখ্যা চেয়েছে, তদন্ত চেয়েছে, তদন্ত করে নাই, ব্যাখ্যাও দেয় নাই। এখন আমি আপনার গত সপ্তাহের শোতে বলছি, আমি প্রথম বলেছি যে জাতিসংঘ 31শে ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে সেনাপ্রধানকে। এখন সেনাপ্রধান দেখছে এই কোনো জিনিসে জবাব দিতে পারছে না। আবার যুক্তরাষ্ট্রের দিক থেকে আপনার সামরিক ব্যয়, যুক্তরাষ্ট্রের অনুদান ভিত্তিক সামরিক ব্যয়গুলা, এটার ব্যাখ্যা চেয়েছে, মানে বিভিন্ন ধরনের চাপের মুখে পড়ে গেছে। এখন সার্টেনলি সেনাপ্রধান এগুলো আজিজের আমলের ঘটনা, আজিজ সাহেবকে চাপ দিচ্ছে। এখন প্রধানমন্ত্রীও এখন আজিজ সাহেবকে মুখোমুখি করে দিয়েছেন যে আপনি একটা মিডিয়াতে যান, গিয়ে এগুলো ডিফেন্ড করেন। এই কারণেই এখন ডয়েচে ওয়েলের সাথে ইন্টারভিউটা, আর কিছু না। তাহলে এটি কি একটি ফরমায়েশি সাক্ষাৎ ছিল যে তাকে একটি প্ল্যাটফর্ম দেয়া হলো, এরকম ডয়েচে ওয়েলের মতো একটি প্ল্যাটফর্ম ইউজ করে তাকে তার এই মিথ্যা কথাগুলো বলার সুযোগ করে দেয়া হলো, এবং খালেদ মহিউদ্দিনের মতো একজন জনপ্রিয় উপস্থাপককে দিয়ে এটা করা হলো। তো এটা কি আসলে বিশ্বাসযোগ্য? মানে খালেদ মহিউদ্দিনের মতো একজন লোক তিনি এ ধরনের একটি কাজ করবেন বলে আপনার মনে হয়? খালেদ মহিউদ্দিন তো কোনো আকাশ থেকে প্রেরিত কোনো মহামানব নয়। সে এর আগে তার ব্যাকগ্রাউন্ড কি, সে কোথায় চাকরি করতো? ইন্ডিপেন্ডেন্টে, সালমান রহমানের ওখানে। তো সুতরাং সেটা কোনো কথা না, কেউ ইন্ডিপেন্ডেন্ট চাকরি করলে যে এখানে তা এই প্ল্যাটফর্মটা খালেদ মহিউদ্দিন দিল কেন সেনাপ্রধানকে? যে মধ্যে দেখুন এমন একটা সময় প্ল্যাটফর্মটা দিল সেনাপ্রধান স্যাংশনের মুখে, এক। দ্বিতীয়ত সেই সেনাপ্রধানের যে কুকীর্তি, এটা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাহলে এই প্ল্যাটফর্মটা তাকে ডিফেন্ড করার এই প্ল্যাটফর্মটা সে পাবে কেন? আর এই ডিফেন্ডটা যে করলো, কি ডিফেন্ড করলো? এখানে সে তো অস্বীকার করে না যে তার ভাইরা নাম পরিবর্তন করছে। তাহলে তোমার নাম পরিবর্তন করছে, তুমি কি এটা জানো না? তোমার ইনফ্লুয়েন্সাররা করছে। এই জন্য এক ব্রিগেডিয়ার জেনারেল তো একটা তদন্তের মুখোমুখি পড়ছে এখন। তো সুতরাং আমি যেটা বলবো যে ওনার কোনো কিছুই ডিফেন্ড করার নাই, যা ঘটেছে সবকিছুই সত্যি। এবং আপনাকে দেখুন ফেব্রুয়ারি মাসে যখন আল জাজিরার সেই প্রতিবেদনটা বের হয়, ওরা ব্লো বাই ব্লো অ্যাকাউন্ট দিয়ে ওরা দেখিয়ে দিয়েছে আজিজ সাহেবের ভাইরা কিভাবে জড়িত। উনি যে ওনার ভাইকে ডিফেন্ড করছে, ওনার ভাই তো ভিডিও আছে রে ভাই, আল জাজিরার ইন্টারভিউ তো ভিডিও ওনার ভাইদের। ওনার ভাই সিগারেট খাচ্ছে অথবা কি ড্রাগ খাচ্ছে, হোয়াট এভার ইট ইজ, তারপরে তার সাথে কথা বলছে, গোপন ক্যামেরা ইন্টারভিউ করা হয়েছে, থার্ড পার্টি কাদের সাথে মিটিং করেছে, কোথায় কি করেছে। সুতরাং এবং অন রেকর্ড তার ভাইকে বলতে শোনা গিয়েছিল যে সরকার তো আমরাই চালাই, বা মাই ব্রাদার ইজ মানে রানিং দ্য কান্ট্রি, এ ধরনের কথাবার্তাও তাদেরকে বলতে শোনা গিয়েছিল। অবশ্যই তারপরে বলছে কি আমার মাস্তান লাগে না, তো আমার মাস্তান প্রয়োজন আমি র্যাবকে ইউজ করি, এইসব কথা তো বলছে না। তো সেটাই হলো কথা, যেটা আপনি খুব সুন্দর করে বলেছেন যে ডিফেন্ডিং দ্য ইনডিফেন্সিবল। এবং সেক্ষেত্রে খালেদ মহিউদ্দিনকে আমরা সাধারণত যেটা চিনে থাকি যে তিনি কাউন্টার প্রশ্ন করে তিনি তার অতিথিকে তিনি ঘাত করতে পারেন, কিন্তু আমাদের একজন দর্শক এই ব্যাপারটিতে তিনি লিখেছেন, তার নাম হচ্ছে মীর নিসার আলী। তিনি লিখেছেন যে আজ খালেদ মহিউদ্দিনকে চিরাচরিত রূপে দেখা যায় নাই। মাফিয়া জেনারেলকে আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা যেত, যেটা খালেদ করে নাই। মাফিয়া জেনারেল আজিজের প্রতি খালেদকে বেশ সহানুভূতিশীল মনে হয়েছে আজ। লোকে বলা বলি করছে খালেদ মহিউদ্দিন সফট কোর বাকশালী। তো এরকম একটি কথাও কিন্তু একজন দর্শক লিখেছেন। দেখুন সমালোচনা করলে তো এটার আর শেষ নেই। আমি ওই বাকশালী ওইসব কথা যাব না। খালেদ মহিউদ্দিনকে কনভিন্স করা হয়েছে যে সে আমাকে ইন্টারভিউ করুক, কারণ আজিজকে একটা প্ল্যাটফর্ম দেওয়া দরকার। এই বক্তব্যগুলা সার্ভিং সেনাপ্রধান বলতে পারছে না, এটা জবাবটা কি? এখন তো জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র আমাদের সশস্ত্র বাহিনীর ব্যাপারে, আমি আপনাকে একটা কথা বলে রাখি, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর ব্যাপারে 31শে ডিসেম্বর ডেডলাইন দিয়েছে, দুইটা।
একটা তো আমি গত সপ্তাহে বলেছি আপনার শোতে যে জাতিসংঘ দিয়েছে, এখন মিডিয়াতে আরেকটা আসছে, আপনি দেখেছেন যে যুক্তরাষ্ট্র দিয়েছে আরেকটা, যে আমাদের অনুদান ভিত্তিক যেসব সামরিক ব্যয় হচ্ছে সেগুলোর হিসাব দিতে হবে, এটা আরেকটা আসছে। এখন দুইটা 31 ডিসেম্বরে দুইটা ডেডলাইন বাংলাদেশ মিলিটারিকে নিয়ে আসছে, চিন্তা করুন আপনি। আচ্ছা, এরপরে থার্ড জিনিস যেটা আসছে, এখন আমি আপনাকে আরেকটা জিনিস বলি, আমি যখন নিউজ দেই অনেক সময় কিছু বাকশালী আছে, এখন বলতে হয় কথাটা, চ্যালেঞ্জ করে, না এটা তো সত্যি না, উনি যা বলছে এটা তো সত্যি হয় না। আরে বাবা, আমরা যেটা বলি একটা খবর পেয়ে বলি। এই যে এখন তুমি যখন জিনিসটা জানো, জানার পরে যদি গভর্নমেন্ট ভার্সনটা শোনো, গভর্নমেন্ট সবসময় আমরা যা বলি তার উল্টা ভার্সনটা দেবে, আনটিল আনলে জিনিসটা ব্লাস্ট হয়ে না যায়। এখন সেনাবাহিনীর বিরুদ্ধে যদি স্যাংশন আসে মনে করুন, তখন কিন্তু আই উইল বি ভিন্ডিকেটেড। আমরা কিন্তু ওয়ার্নিং দিয়ে আসছি অনেক দিন থেকেই যে সেনাবাহিনীর তো উপরে মুখে পড়ে যাচ্ছে। এখন সর্বশেষ খবর হলো, জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি মহাসচিবের কাছে, জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক পিসকিপিং মিশনে অংশগ্রহণের বিষয়গুলোকে রিভিউ করা, পুনর্বিবেচনা করা, এবং তাহারা মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো জিনিসের সাথে জড়িত আছে কিনা কিছু এভিডেন্স দিও সেটা। এই জিনিসটা ঘটেছে গত সপ্তাহে। এখন এবং তাহারা রিকমেন্ড করেছে যে আপনারা এই বাংলাদেশ সেনাবাহিনীকে আর পিসকিপিং ইউজ করবেন কিনা সেই জিনিসটা নতুন করে একটা পুনর্বিবেচনা করার জন্য অলরেডি অফিসিয়ালি সাবমিট করা হয়েছে। এখন কথা হলো, আনুষঙ্গিক জিনিসগুলো আমরা মিডিয়াতে দেখছি আসছে, আর বাংলাদেশ মিডিয়া আবার খুব সাবধানে সবকিছু প্রচার করছে, আপনি দেখছেন। তো সুতরাং বক্তব্যটা এখানে এরকম একটা কিছু যে আসলে এই এমন একটা অবস্থায় পড়ে গেছে সেনাবাহিনী প্রধান যিনি সার্ভিং, তিনি তো এগুলো জবাব দিতে পারছেন না, কারণ তিনি সার্ভিং, তিনি মিডিয়াতে আসতে পারছেন না, কথা বলতে পারছেন না। যার ফলে হচ্ছে কি, এখন এই প্রধানমন্ত্রী আজিজকে নিয়োগ দিয়েছে যে তুমি গিয়ে এগুলো, কারণ তোমার আমলের মেসাপ এগুলো সব, তুমি এখন গিয়ে মিডিয়াতে এগুলো বলো। এই জন্য দেখেন, সে প্রথমে ঢাকায় একটা ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউ দিয়ে বলেছে যে আমার ভিসা ক্যান্সেল করছে বা কি কি, এগুলো সত্যি না। তারপরে এখন খালেদ মহিউদ্দিনের সাথে বসছে। এখন খালেদ মহিউদ্দিন বাকশালী বা কি আমি অত দূরে যাব না, বাট খালেদ মহিউদ্দিনকে বাধ্য করা হয়েছে আজিজকে একটা স্লট দেওয়ার জন্য, যাতে করে সে তার বক্তব্যগুলো তুলে ধরতে পারে, এটাই কথা। তো এ পর্যায়ে চলুন আমরা দেখে নেই কর্নেল শহীদুদ্দিন খানের সাথে ফাঁস হওয়া অডিও ক্লিপের প্রসঙ্গে যখন খালেদ মহিউদ্দিন তাকে প্রশ্ন করেছিলেন তার জবাবে তিনি কি বলেছিলেন, সেই অংশটুকু আমরা একটু দেখে আসি। একজন পার্সন অ্যান্ড নন গ্রাটার সঙ্গে কথা বলা একজন সিটিং সেনাপ্রধানের স্বাভাবিক কিনা? মানে হোয়াই ডিড ইউ টেক হিজ কল? কথাটা বলেন যে পিএনজি তার সাথে আমি কেন কথা বললাম, আই ডিড নট। সে এমন ভাবে রিকোয়েস্ট করতেছিল, বিভিন্ন ভাবে বলতেছিল। আমার একটা জিনিস মনে হয়েছে, হি ইজ টকিং against the government, he is talking against some very respected advisor and his family, he is talking against me, he is talking this that, এবং যেটা করে হলো যে আমি টু বি ভেরি অনেস্ট, যেটা হলো আমার কোর্সের উপরে হলো অন্যদের একটা বিরোধ ধারণা হচ্ছে। আই থট ইনিশিয়ালি in weeks, not 1 or 2 weeks, number of weeks, I did not. পরে এক সময় তো চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, যদি ওইটাকে যদি কোনোভাবে যদি ম্যানেজ করা যায়, এটলিস্ট তো এই সমস্ত নুইসেন্স গুলো তো বন্ধ হবে। তো এখানে যে বিষয়টি লক্ষণীয় যে তিনি বলছেন যে নুইসেন্সটা বন্ধ করার জন্য বা ম্যানেজ করার জন্য। তো এই ম্যানেজ করা বলতে তিনি কি বুঝিয়েছেন, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন রয়ে যায় যে এখানে আরেকটি অংশ আমি যেটা প্লে করতে পারিনি, সেখানে তিনি বলেছেন যে এটা নাকি ভয়েস সিনথেসাইজার ব্যবহার করে এটা মানে ডক্টরেট একটা অডিও তিনি দাবি করেছেন। তো এক্ষেত্রে আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখতে চাই যে আমি গতকাল কর্নেল শহীদুদ্দিন খানের সাথে আমি কথা বলেছি এবং তিনি বললেন যে আল জাজিরাতে এই অডিও যখন প্রচার করা হয়েছিল তার আগে এটি অবশ্যই যেটা আন্তর্জাতিক একটি গণমাধ্যম, তারা ফরেনসিক টেস্ট করেছিল এবং সেই ফরেনসিক টেস্টের রিপোর্টের কপিও কর্নেল শহীদুদ্দিন খানের কাছে আছে, যেটা তিনি প্রমাণ হিসেবে হাজির করবেন। তো সেজন্য আমরা বলতে চাচ্ছি যে পুরোপুরি একটি মিথ্যাচার করেছেন আমাদের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, কারণ তিনি যে বলেছেন যেটি ভয়েস সিনথেসাইজার দিয়ে মানে অডিওটা ডক্টরেট করা ছিল এবং কল রেকর্ডটি ভুয়া যে তিনি করেছেন, এটা আসলে মিথ্যা একটি দাবি।
তো এখন জনাব কর্নেল শহীদুদ্দিন খানের এই তার সাথে যে কথোপকথন ছিল এই ব্যাপারে যদি আপনার মন্তব্য একটু আমাদেরকে বলেন। দেখুন, এই টেপটা তো বহু মাস হয়ে গেল, তাই না? জি। 2000 গত বছরের বোধহয় অক্টোবরের দিকে বা শেষের দিকে এটা প্রথম কনক সরার ওখানে ব্রডকাস্ট করা হয়। এখন খালেদ মহিউদ্দিন কিন্তু একটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছে যে একটা অফিসার যিনি পার্সোনা নন গ্রাটা সেনাবাহিনীতে, হোক সে আপনার কোর্সমেট, বাট নীতিগতভাবে আপনার তার সাথে কথা বলাটা ঠিক হয়েছে কিনা। এখন দেখুন ওনার জবটা কি ছিল এখন, যে আমি দেখলাম একটা অফিসার সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, উপদেষ্টা মানে তারেক সিদ্দিকী তার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, আমার বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, আমি কথা বললে যদি একটু ম্যানেজ হয় দেখি নাকি। এখন কথা হচ্ছে এই যে তার এই চেতনা যে আমি একটু কথা বলে দেখি, এত রিকোয়েস্ট করছে দেখি না একটা কোনো ফল হয় কিনা, জিনিসটা সামাল দিতে পারি কিনা। বাট আমার কথা হচ্ছে কি, একটা জিনিস কমন সেন্স আপনাকে ইউজ করতে হবে। আপনি যখন একটা রুবিকন ইজ ক্রসড, কর্নেল শহীদ বিদ্রোহ ঘোষণা করে ফেলছে অলরেডি, সে এমন এক স্টেজে গেছে, there is no way to come back from it. সে অলরেডি সবাইকে এক্সপোজ করে দিচ্ছে, সে অলরেডি তারেক সিদ্দিকীকে এক্সপোজ করছে, গভর্নমেন্টকে এক্সপোজ করছে, সে মানে সে আধা জল খেয়ে লেগে গেছে সরকারের বিরুদ্ধে। এখন কথা হচ্ছে কি, জেনারেল আজিজ তাকে ম্যানেজ করার জন্য কথা বলছে, তো ভালো কথা বলেছো তুমি, এখন আবার ডক্টরিং এর ব্যাপারটা আসছে কেন, যে এখানে কথাবার্তা অন্যরকম বদলানো হয়েছে, বদলিয়ে এগুলো বলা হয়েছে। এই লোকটা জেনারেল আজিজের ক্রেডিবিলিটি 0/0। সে যাই বলে এর মধ্যে কোনো কিছু বিশ্বাস করার মতো সামান্যতম কিছু নাই এর মধ্যে। আল জাজিরা মিডিয়া, একটা আন্তর্জাতিক মিডিয়া, তারা ফরেনজিক করেছে এটা, অবশ্যই তারা তাদের এস্টাবলিশমেন্ট বড় বাজেট আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, টেকনিক্যাল নো হাউ আছে, তারা দেখবেই, সেটা একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট হলো ঘটনাটা ঘটে গেছে বহুদিন হয়ে গেল। কই জেনারেল আজিজ তো সেনাপ্রধান হিসাবে সে কি যদি তার ভয়েস কেউ ডক্টরিং করে থাকে, সার্ভিং সেনাপ্রধানের ভয়েস ডক্টরিং করা কি ফাইজলামি কথা? সে তখনই তো লিগ্যাল নোটিশ সার্ভ করতে পারতো, সু করতে পারতো। এখন সে বেরিয়ে এসে এই দেখেন শুরু করছে, বেরিয়ে আসছে সে এখন তার নিউসেন্স গুলো শুরু হয়েছে আস্তে আস্তে। হি ইজ ট্রাইং টু কভার আপ এভরিথিং। বাট কথা হচ্ছে কি, আমি ওই তো বললাম, তো প্রথমেই বলেছি, জেনারেল আজিজের কোনো বিহেভিয়ার ডাজ নট ম্যাচ উইথ দ্য বিহেভিয়ার অফ এ মিলিটারি অফিসার। সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। তার ভাইরা এইসব কাজে জড়িত ছিল, আমরা সেনাবাহিনীতে চাকরি করে আসছি, আমাদের কোনো পরিবার সদস্য যদি এই ধরনের ব্যবহার করে, তাকে ধরে এনে আমরা বলতাম ইদার ইউ বিহেভ অর গেট আউট অফ মাই লাইফ। আমি একটা চাকরি করছি, আমার চাকরির ক্ষতি হচ্ছে, আমার ইমেজের ক্ষতি হচ্ছে, তুমি তা করতে পারো না। ওর ভাইরা সারা দুনিয়াতে মাফিয়াগিরি করে বেড়ায়, এইগুলো তো এই মাফিয়া কেবলের অংশ তো রে ভাই। ওরা হাসিনার সাথে ওদের অ্যাক্সেস আছে। আজিজ তো ওর ভাইদের জন্যই তো আজিজ সেনাপ্রধান হয়েছে, ভাইদের জন্যই তো। সুতরাং এগুলো আর বলে লাভ কি? এখন এগুলো লো কোয়ালিটি, একটা কোয়ালিটি ডাউন করে ডিগ্রেড করে এমন একটা জায়গায় নিয়ে গেছে, সেনাপ্রধানের পদটাকে গাটারে ফেলে দিচ্ছে, একটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। জেনারেল আজিজ যা করছে, আই মিন দিস ইজ আনথিঙ্কেবল, আনবিকামিং। এগুলো কোনো চিন্তাই করা যায় না যে সশস্ত্র বাহিনীর একজন প্রশিক্ষিত অফিসার এই ধরনের ব্যবহার করবে। বাট এখন সে এইসব বক্তব্য রাখছে, এগুলো আসলে এগুলো নিয়ে কি বলতে যাবেন আপনি বলুন? এগুলো কোনো কিছুই তো, তার কোনো কথাই তো বিশ্বাসযোগ্য নয়। সে যা বলবে এখন কোনো কিছু বিশ্বাসযোগ্য নয়। তো এ পর্যায়ে চলুন আমরা দেখে নেই 2018 সালের 30 ডিসেম্বরের যে বিতর্কিত নির্বাচন এবং ওই নির্বাচনে সেনাবাহিনীর যে ভূমিকা, সেটি নিয়ে তিনি খালেদ মহিউদ্দিনকে কি বলেছিলেন সেই অংশটুকু আমরা একটু দেখে আসি। ফল নিয়ে আসার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করার অভিযোগ রয়েছে। বলা হচ্ছে সেনাপ্রধান হিসেবে আপনি নির্বাচনে ব্যাপক অনিয়ম হতে দিয়েছেন। আপনার মন্তব্য শুনবো। আমি একটু প্রশ্নও করতে চাই, সাথে নির্বাচনের পরপরই অন্যান্য বাহিনী প্রধানের সাথে আপনিও অভিনন্দন জানাতে গিয়েছিলেন সেই সময়কার আওয়ামী লীগের প্রধানকে, যিনি তখনও পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নাই, এবং ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে। আপনার জানা আছে যে এরকম কখনো হয়েছে কিনা? এতে কি মনে হয় যে আপনি মনে প্রাণে আসলে এই দল যাতে ক্ষমতায় আসে সেটির চেষ্টা করছিলেন? নির্বাচনে 2018 সালের নির্বাচনের কথা বলছেন। এই 2018 যে ডিসেম্বরে 30 ডিসেম্বরে যে ইলেকশন হয়েছে এবং অন্যান্য গুলাতে যে ইলেকশন হয়েছে, ইলেকশনের দিনে কোনটাতে
সবচেয়ে বেশি হলো ক্যাজুয়ালিটি হয়েছে বা এই ধরনের হয়েছে, কিলিং হয়েছে, অন্যান্য জিনিসগুলো হয়েছে। ভোট কেমন হয়েছে কম্পেয়ার জেনারেল? উইথ ভোট এনি কেমন প্রিভিয়াস, হয়েছে জেনারেল? ভোট কেমন হ্যাঁ হয়েছে? না ভোট না কেমন হয়েছে? সেটা দেখার দায়িত্ব আমার না, নো, সেটা দেখার দায়িত্ব আপনি আমার না। ভোট দেখেছেন কেমন কিনা? হয়েছে আপনি সেটা আমার দেখেছেন দেখা না। কিনা? আপনি আমার দেখেছেন দায়িত্ব হলো কিনা? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আপনি নো, দেখেছেন কিনা? আপনি এটা মন্তব্য না করেছেন লিসেন, ভালো নির্বাচন না না হয়েছে। না না, জাস্ট এ মিনিট। আমার দায়িত্বটা কি? টু এনশিওর, অ্যাসিস্ট আদার্স টু মেনটেন অর এনশিওর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আপনি, আই উইল টক অন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। ভোট কেমন হয়েছে? আপনি যদি এখন যদি ভোটার যদি না যায়, আপনি যে ক্যান্ডিডেট যদি বাসায় বসে থাকে, আপনি যদি ক্যান্ডিডেট সিলেকশনে যদি ইয়েতে থাকে, আচ্ছা সেদিন বলেন যে তাহলে যখন হলো ডক্টর কামাল হোসেন সাহেব যখন হলো কয়টার সময় গিয়েছিলেন ভোট কেন্দ্রে, হোয়াট ওয়াজ হিজ কমেন্ট? দুপুরের আগে ফখরুদ্দিন 12টার দিকে। সাহেব, জি ফখরুদ্দিন না ঠিক আছে আলমগীর সেই সাহেব যখন না না গিয়েছিলেন, নো 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 নো, আপনাকে সেগুলো নিতে হবে। 11টার আমার সময় উনি কি মন্তব্য করেছিলেন? আমরা 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 তাদের মন্তব্য অনেকবার সেটা শুনেছি। আমরা আপনার মন্তব্য শুনতে চাই। আপনি মনে করেন যে সেই নির্বাচনটি ভালো হয়েছে? আমরা তাদের মন্তব্য অনেক শুনেছি। আপনি মনে করেন আমি আমি ফ্রম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পয়েন্ট অফ ভিউ, ফ্রম ল অ্যান্ড from অর্ডার সিচুয়েশন পয়েন্ট অফ ভিউ, যেটা হলো সেনাবাহিনীর দায়িত্ব ছিল, ওকে from law দায়িত্ব ছিল টু অ্যাসিস্ট। ওকে আমরা এবং আমি মনে করি এইখানে, ঠিক আছে না, এইখানে যে আমার যে বক্তব্যটা সেটা হলো যে ইট কমেন্সুরেটস, ওকে সরি, তো জনাব শহীদ ইসলাম, আপনি দেখলেন যে তিনি 2018 সালের নির্বাচনকে তিনি বলছেন যে ল অ্যান্ড সিচুয়েশনের যে পার্সপেক্টিভ, সেখান থেকে তিনি সেটাকে ভালো একটি নির্বাচন বলছেন, কিন্তু অন্য দায় কিন্তু তিনি নিচ্ছেন না। অর্থাৎ ভোটটি কেমন হলো সেটি কিন্তু তিনি বলতে চাচ্ছেন না। অর্থাৎ কারচুপিপূর্ণ ভোট যে হবে বা হয়েছে সেটি কিন্তু তিনি অ্যাকচুয়ালি কিন্তু নিতে চাচ্ছেন না। তিনি তার দায়টা খুব কৌশলে তিনি এড়িয়ে গেলেন। তো এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। আমি আপনাকে বলি, নির্বাচনের 3 দিন আগে আমি ঢাকা থেকে চলে আসছি। আমি জানতাম যে এই জিনিসটা ঘটতে যাচ্ছে ওখানে। আমি এখানে এসে কন্টিনিউয়াস রাত জেগে আমি টিভিতে সমস্ত চ্যানেলগুলা স্ক্যানিং করে আমি সবকিছু অবজার্ভ করেছি। ঠিক আছে, সেনাবাহিনীর দায়িত্ব হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন খারাপ না হয়। তার অর্থ কি? তার অর্থ হলো সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করা, যাতে মানুষ নির্বিঘ্নে নির্ভয়ে ভোটগুলো দিতে পারে। আমি কমপক্ষে 10টা ক্লিপ দেখেছি বাংলাদেশ টেলিভিশনে, সরকার অনুগত চ্যানেলগুলোতেই, যে মানুষকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। সকাল থেকেই আওয়ামী লীগের মনে করেন 300-400 লোক লাইনে দাঁড়িয়ে গেছে, এরপরে আর কাউকে ঢুকতে দিচ্ছে না ওখানে। এই ধরনের পরিস্থিতিতে সেনাবাহিনীর ট্রাক গেল ওখানে, একটা জিপ গেল ওখানে, কনভয় গেল ওখানে। এই মানুষগুলো দৌড়ে গিয়ে সেনাবাহিনীর কাছে কমিউনিকেট করছে, আমাদেরকে ঢুকতেই দিচ্ছে না ভোট কেন্দ্রে। সেনাবাহিনী হুইসেল দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে সরে গেছে। আমি পরের দিন সেনাবাহিনীতে ফোন করে আমার নিজস্ব চ্যানেলে জানার চেষ্টা করেছি যে এই ঘটনাগুলো কেন সেনাবাহিনী করলো। যে কোনো কেন্দ্রেই কোনো অভিযোগ করতে মানুষ গেছে সেনাবাহিনীর কাছে যে আমাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না, অথবা আমাদেরকে মারছে, অথবা কোনো একটা অপকর্ম ঘটছে। সেনাবাহিনী কেন সেখান থেকে চলে আসছে? সেনাবাহিনী কেন নেমে সেটার অ্যাকশন নিচ্ছে না যে কে ঢুকতে দিচ্ছে না, আসো দেখি। আমাকে বলা হয়েছে সেনাবাহিনীর প্রতি আজিজ সাহেবের অর্ডার ছিল, তোমাদের দায়িত্ব হলো টহলে থাকবা, কোথাও সামান্যতম কোনো কিছু জড়িত হবে না। তার মানে আওয়ামী লীগের মাস্তান, পুলিশ প্রশাসন, তাহাদেরকে সেট করা হয়েছে ভোট কারচুপি করার জন্য, ভোট চুরি করার জন্য। আর সেনাবাহিনীকে বলা হয়েছে তোমরা এটাতে কোনো বাধা দিবে না। আপনি আমাকে বলুন, এই যে প্রেক্ষাপট যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ভোট কারচুপি করবে উইথ হেল্প ফ্রম পুলিশ অ্যান্ড ইউএনও, ডিসি, ও প্রিসাইডিং অফিসার, লোকাল যারা আছে তাদের, এবং সেনাবাহিনী অ্যাজ এন ওভারআর্চিং অথরিটি, সুপারভাইজিং অথরিটি, তাহারা কিছুই বলবে না। এইটা কি আজিজ সাহেবের ল অ্যান্ড অর্ডার মেনটেনের ডেফিনেশন? এইটা কি আজিজ সাহেবের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি ডেফিনেশন? নাম্বার 1। নাম্বার 2, নির্বাচনের ফলাফল সম্পর্কে তিনি কিন্তু বলেছেন যে এমন সুষ্ঠু অবাধ নির্বাচন তিনি তার জীবনে দেখেন নাই। এটাও অন রেকর্ড। আবার যে কথাটা আসলো খালেদ মহিউদ্দিন যেটা বললো যে প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগেই তিনি ওনাকে শুভেচ্ছা দিতে ওখানে চলে গেছেন। জিনিসটা হচ্ছে কি, আমি বললাম তো জেনারেল আজিজ কোনো ডিসকাশনের বিষয় না আমার কাছে। আই এম সরি, আই এম এ ট্রেন মিলিটারি অফিসার। আপনি তো আমাকে বলেন জেনারেল আজিজ সঙ্গে আলোচনা করতে, ইট ইজ ভেরি ডিগ্রেডিং ফর মি। সে আমার অনেক জুনিয়র, ঠিক আছে, বাট অফিসার ইজ এন অফিসার।
আমি কোনদিন স্বপ্ন কল্পনা করিনি আজিজের মতো লোক বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হবে। এই ছেলেটা টাইটা বন্ধ ঠিক মতো পড়তে পারে না। আই এম সরি টু সে দ্যাট। আমার তার একটা বিয়ের অনুষ্ঠানের সাথে আমার দেখা হয়েছে, হিজ শার্ট কালার ওয়াজ নট ওকে ইভেন। আমি এগুলো এখন বলতে হচ্ছে। হাসিনা হ্যাজ পিকড আপ সামবডি, যে একটা কমপ্লিটলি ডিরেলড একটা ছেলে, যে যার পরিবারের মধ্যে দুর্নীতি ভরা, যে নিজে ব্যক্তিগতভাবে দুর্নীতিতে জড়িত, যার কোনো মোরাল কোনো কম্পাস নাই। একটা মিলিটারি অফিসারের একটা বেসিক জিনিস হলো তার ডিগনিটি এন্ড অনার। ঠিক আছে, সরকার যদি নির্দেশ দিয়ে থাকে নির্বাচনে আপনারা নিশ্চুপ থাকুন, আপনারা টহল দেন, সেখানেও একটা কেরামতি আছে। ঠিক আছে, ইভেন আমাদের সময় আমরা যখন ডিউটি করি লোকাল অফিসার ডিসক্রিপশন ইউজ করতো, ওগুলো উপরে কি বলছে সেটা শুনতো না, সামনাসামনি কোনো ট্রাবল আসছে ট্রাবল শুট করে দিত। হ্যাঁ, আপনাকে কে বাধা দিচ্ছে ভোট কেন্দ্রে যেতে, দেখুন নামি, বাস নেমে গেল, দেখা গেল ওই মাস্টারটা সরে গেছে। ভাই সামান্যতম অ্যাক্টিভিটিস দেখেন সেনাবাহিনী 2018 ইলেকশনে, নাথিং। কোনখানে ট্রাক থেকে নামে নাই, গাড়ি থেকে নামে নাই, এমন কোন দৃশ্য কেউ দেখাতে পারবে না। তারপরে আজিজ হোয়াট হি ইজ ভাউচিং, এগুলো এগুলো এই জন্য আমি বলছি ডিফেন্ডিং দ্য ইনডিফেন্সিবল। আজিজ হ্যাজ নো ডিফেন্স, দ্য এম্পায়ার ইজ নেকেড। এবং ডিফেন্ড করার একটা পর্যায়ে তিনি বললেন যে তিনি যখন যুক্তরাষ্ট্রে তিনি গিয়েছিলেন, এই আল জাজিরা রিপোর্ট প্রকাশের পরপরই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে তিনি যখন যুক্তরাষ্ট্রে তিনি গেলেন, তখন তাকে নাকি 19 বার গান স্যালিউট দেওয়া হয়েছিল। সেটি নিয়ে তিনি বেশ গর্ব করলেন যে আমাকে নিয়ে যদি তারা যুক্তরাষ্ট্রে যদি কোনো সমস্যাই থাকতো তাহলে আমাকে 19 বার তারা গান স্যালিউট কেন দিল। এ ব্যাপারে আপনি যদি কিছু বলেন যে কেন তাহলে তার মতো একজন বিতর্কিত সেনাবাহিনী প্রধানকে তখন 19 বার কেন এই তোপধ্বনি দেওয়া হলো তার সম্মানে, এটা যুক্তরাষ্ট্রের তরফ থেকে কেন করা হলো? দিস ইজ দ্য অফিসিয়াল প্রোটোকল। আমার একটা রাষ্ট্রীয়ভাবে যখন কোনো সেনাপ্রধান আর একটা দেশে ভিজিট করতে যায় তখন তাদের প্রোটোকল অনুসারে তারা গান স্যালুট দিয়েছে। সে আনটিল দ্য লাস্ট ডে হোয়েন হি ওয়াজ আর্মি চিফ, সে যেখানেই অফিসিয়াল ভিজিটে যেত সে সম্মানটা সে পাবে, কারণ সে অফিসিয়ালি যাচ্ছে এবং অফিসিয়াল যাওয়াতে তার প্রোটোকল অনুসারে সেই সম্মানটা সে পাবে। এই যে আমাদের প্রধানমন্ত্রী মালদ্বীপে গেছে, মালদ্বীপ তো তাকে সম্পূর্ণ ডেকোরেশন দিয়ে তাকে রিসিভ করছে। ওরা কি জানে না ভিতরে কি হচ্ছে বাংলাদেশে? ওরা কি জানে না হাসিনা কি বৈধ রাষ্ট্রপতি সরকার প্রধান নাকি অবৈধ সরকার প্রধান? ওরা কি জানে না হাসিনা নিয়ে কি যাচ্ছে এখন? ওরা কি জানে না যে বাংলাদেশে হাসিনার গ্রুপ যে এখন এম্বার্গোতে পড়ছে একের পর এক? এখন কথা হচ্ছে কি, এটা একটা প্রোটোকলের ব্যাপার, এটা নিয়ে গর্ব করার কিচ্ছু নেই। আমাদের হাসিনাও ক্ষমতাচ্যুত হওয়ার 1 সেকেন্ড আগেও যদি কোনো অফিসিয়াল ভিজিটে কোথাও যায় সেও এই প্রোটোকলটা পাবে। সুতরাং এর কতগুলো পদ আছে যে পদগুলোতে প্রোটোকলটা আসে। আর সেনাবাহিনী ডেকোরেশন ইজ ডিফারেন্ট। সেনাবাহিনী ইজ পম্প, স্প্লেন্ডার, ডিসিপ্লিন, এইসব ব্যাপার, আপনার বিয়োগল, গার্ড অফ অনার, তারপরে তোপধ্বনি, এগুলো আমাদের সেনাবাহিনীর এগুলা হাজার বছরের ঐতিহ্য যে কোনো সেনাবাহিনী পৃথিবীর। আরেক দেশের সেনাপ্রধান আসছে, তাছাড়া তখন তো ডিল ছিল তার সাথে, আজিজের সাথে কতগুলো ডিল সাইন করার কথা ছিল, সেই ডিলগুলো সাইন হয়েছে তখন। সো হি ওয়াজ এন ইম্পর্টেন্ট ম্যান, তাকে গার্ড অফ অনার দিচ্ছে, হোয়াট এভার ইট ইজ, তোপধ্বনি দিচ্ছে, দিস আর স্ট্যান্ডার্ড প্রসিডিওর, এটা নিয়ে গর্ব করার কিছু নেই। তো এখন তাকে তো পার্সন নন গ্রাটা করে দিচ্ছে আমেরিকা, যেটা আমাদের লোকাল ভাষায় আমরা বলি। তো এখন যাক আমেরিকা, গার্ড অফ অনার নিতে যাক, এখন তোপধ্বনি নিতে যাক, এখন কামান তার পাশা দিয়ে দাগাবে এখন। তো এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। জনাব শহীদ ইসলাম, আপনি নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে তাদের নাগরিক অভিজিৎ রায়ের হত্যাকারী সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করলে $5 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। তো এটি কিন্তু একটি আনপ্রেসিডেন্টেড ঘটনা। আমরা এর আগে কখনো যুক্তরাষ্ট্রকে এ ধরনের বাংলাদেশের প্রসঙ্গে তাদের দেশের কোনো একজন নাগরিক, বাংলাদেশি বংশোদ্ভূত একজন নাগরিক, তাকে হত্যা করা হলো এবং এর জন্য তারা যে একটি এত বড় অঙ্কের অর্থ তারা পুরস্কার ঘোষণা করেছে, এটি একটি আনপ্রেসিডেন্টেড ঘটনা। তো এ ধরনের পুরস্কারের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র আসলে কি ধরনের বার্তা দিচ্ছে আমাদের, এটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। প্রথমত, যুক্তরাষ্ট্রের আইন অনুসারে যে কোনো যুক্তরাষ্ট্রের নাগরিক যখন আন্তর্জাতিকভাবে এ ধরনের কোনো সমস্যার মুখোমুখি হয় বা কোনো ক্রাইম, হত্যা বা গ্রেপ্তার বা যে কোনো কিছু, FBI জড়িত হয় তখন, এটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর। বাকি এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ভিতরে পড়ে না, তাইলে CIA করতো এটা। FBI কেন? যেহেতু নাগরিকের নিরাপত্তার ব্যাপারটা জড়িত এখানে, ইন্টারনাল বিষয় এসে যায়, বিকজ ইজ এ সিটিজেন। তার মানে অ্যাজ ইফ জিনিসটা নিউ জার্সিতে করছে, অ্যাজ ইফ জিনিসটা ফ্লোরিডাতে করছে, এরকম একটা ব্যাপার আর কি। এখন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে, এখন যুক্তরাষ্ট্রের কাছে একটা বিরাট নথি আছে বাংলাদেশের। বাংলাদেশ এত বেশি মানে ডিপ্লোম্যাটিক্যালি এত বেশি আনকাটিয়েট ছিল ফর ইয়ার্স আফটার ইয়ার্স। এই দেখুন অভিজিৎ হত্যা, তারপরে তো বাংলাদেশ তো ঠিক আছে,
তদন্ত, যা কিছু মিডিয়াতে অনেক কিছু আসছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এক পর্যায়ে বলেও ফেললেন, তারা মেজর জিয়াকে সন্দেহ করলো, আনসারুল্লাহ বাংলা টিমকে সন্দেহ করলো, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এক পর্যায়ে ঘোষণাও করলেন জিও কিন্তু এখন আমাদের গোচরে আছে, আমাদের দৃষ্টির গোচরে, যে কোনো সময় তাকে আমরা ধরে ফেলবো। আচ্ছা, সেই থেকে শুরু করে বেশ কিছুদিন পার হয়ে গেল, সরকারের ভার্সন চেঞ্জ হয়ে গেল। সরকার ভিতরে ভিতরে যুক্তরাষ্ট্রের কাছে কোনো জবাবদিহিতাই করতে রাজি না অভিজিৎ হত্যার ব্যাপারে। যুক্তরাষ্ট্রে একটা নাগরিক হত্যা হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্র, ইউএস হ্যাজ অল দ্য রাইট টু আস্ক ফর ইট। কোথায়, কে, তদন্তের রেজাল্টটা কি, কি অবস্থা আমাদেরকে জানান। উল্টো বাংলাদেশ কি করলো, হঠাৎ করে জিনিসটাকে একদম দাবিয়ে দিল, চুপ হয়ে গেল জিনিসগুলো। আসল রহস্যটা কি জানেন, এই যতগুলা ঘটনা আপনি দেখছেন, ব্লগার থেকে শুরু করে যত কিছু, এগুলো সরকার সাজানো নাটক। এই সরকার এইগুলো দেখিয়ে মনে করেছিল কি, যে পশ্চিমা বিশ্বকে আমি দেখাবো যে আমি কতটুকু জঙ্গি বিরোধী, কতটুকু মৌলবাদ বিরোধী, আমি একমাত্র সেকুলার এন্টিটি ইন বাংলাদেশ পলিটিক্স। এগুলো দেখানোর জন্য তিনি অতিমাত্রায় ব্যঞ্জনটাকে অতিমাত্রায় রন্ধন করিয়াছেন শেখ হাসিনা। কত নাটক, শাহবাগ থেকে শুরু করে জঙ্গি, এই দেখেন লোকদেরকে গ্রেপ্তার করছে 6 মাস 1 বছর আগে, তারপর হঠাৎ করে একটা বাড়িতে নিয়ে রেখে র্যাব ঘেরাও করে ভিডিও ক্যামেরা নিয়ে, টিভি ক্যামেরা নিয়ে ওখানে দেখাচ্ছে যে এখানে গান ফাইট হচ্ছে জঙ্গিদের সাথে, এই বিরাট গোলাগুলি দেখিয়ে তারপরে ওকে কিল করে। এই ধরনের নাটক করছে সবকিছু। এখন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বকে খুশি করতে চাইছে, এখন পশ্চিমা বিশ্ব ধরে ফেলছে যে তোমার এইসব ট্রিক্স আমি বুঝে গেছি, ইউ আর এ লায়ার, ইউ আর এ চিট, ইউ আর হুডউইঙ্কিং আস, আমাদেরকে প্রতারণা করছো তুমি। যার ফলে এখন এই যুক্তরাষ্ট্র এখন বলছে ওকে ফাইন, আমরা এত টাকা ঘোষণা করলাম, সাথে সাথেই এত বোকা স্বরাষ্ট্রমন্ত্রী 12 ঘন্টার মধ্যে এসে, ওরা তো দেশে নাই, হোয়াই ডু হ্যাভ টু টক সো ফাস্ট, কেন এত তাড়াতাড়ি রেসপন্স করতে হলে, কেন ভয় পেয়ে গেছে। এখন আমেরিকা একটা ট্রিক্স খাটাইছে, ট্রিক্সটার মধ্যে পড়ে গেছে। এখন যেহেতু ঘোষণা করছে, জানুয়ারিতে এখন খোঁজাখুঁজি শুরু করবে। এখন যদি ডিজিএফ এর আন্ডারে থাকে, ডিজিএফ হয়তো ধরাই দিতে পারে, যদি এনএসএ এর আন্ডারে থাকে এনএসআই হয়তো ধরাই দিতে পারে। $5 মিলিয়ন তো কম কথা না। একটা অঘটন ঘটে যেতে পারে, হঠাৎ করে বললো কি ও তো দেশে নেই। আবার দেখেন সাথে সাথে পুলিশ অফিসারকে ইন্টারভিউ করলো, প্রথম আলো বা কোনো একটা পত্রিকা, 2-3 জন পুলিশ অফিসারকে, তারা বলছে না ওরা দেশের বাইরে যায় না, ওরা দেশের ভিতরে আছে। এই সরকারের মধ্যে দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই পুলিশ, এদেরই দুইটা ভার্সন এখানে। দিস গভর্নমেন্ট ইজ আউট অফ ইটস হেড ভাই, এটা চালায়। এখন একটু প্রসঙ্গক্রমে একটা কথা নিয়ে আসি। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম গওহর রিজভী পদত্যাগ করেছে বলে, কথাটা বলতে হয় এখন এখানে বলে ফেলছি। কেন বলি, আমি খবর পেয়েছি গওহর রিজভী সাহেব আমেরিকা আসছেন, এমনও খবর পেয়েছি যে উনি ওয়াশিংটন নাকি আব্দুল রাওয়াল মিন্টুর সাথে ঘোরাঘুরি করছেন এবং উনি বাংলাদেশে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আমি এমনও খবর পেয়েছি যে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেননি। পরবর্তীকালে এমনও শুনেছি ওনাকে বলেছে আপনি দেশে আসুন, তারপর উনি দেশে গেছেন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশে, আজকের সন্ধ্যায়, কিন্তু আজকের সন্ধ্যা, ঢাকা এখন রাত, আজকের সন্ধ্যায় গুলশানে উনি একটা অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে কয়েকজন সাংবাদিক স্মার্ট ম্যানেজ করে ফেলছে তার সাথে কথা বলা। তারপরে তিনি বললেন কি, কিন্তু গুজব আমার সাথে, আমাকে নিয়ে সবসময় হয়, পদত্যাগ করেছি 2 বছর, প্রতি 2 বছর পর পর আমার পদত্যাগের গুজব রটে। কিন্তু দেখেন রহস্য কি, নিউজের ভিতরে একটা লাইন আছে, কিন্তু ওই লাইনটা হলো উনি স্বীকার করেছেন উনি এপ্রিলের 7 তারিখ পর্যন্ত ছুটিতে আছেন। একটা দেশের উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, জাতির এই ক্লান্তি নগ্নে যদি 5 মাসের ছুটি পেতে পারেন, ওই দেশকে চালায়। কোন সুস্থ দেশ হলে বলতো আপনি কি প্রয়োজনে ছুটি নিচ্ছেন আমি প্রশ্ন করতে চাই না, কিন্তু 5 মাসের ছুটি তো একটা উপদেষ্টা আমি দিতে পারবো না। সুতরাং আপনি এক কাজ করুন, আপনি রেজিগনেশন দিয়ে দিন, আমরা নতুন একজন উপদেষ্টা নিয়ে নেব ওই জায়গায়। কারণ রাষ্ট্র তো 5 মাস সার্ভিসবিহীন থাকতে পারে না, তাই না? না, কিন্তু দেখেন হাসিনার ট্রিক্স হলো আমার সাথে যতজনে মাখন বাটার খেয়েছো এখন কাউকে আমি ছাড়তে দেবো না। এই দেখেন ঢাকা থেকে বেরোতে পারছে না, 2 জন মন্ত্রী এয়ারপোর্টে গিয়ে ফেরত আসছে, কোন ওদের ভিসা আছে, সব আছে, বিদেশ যাবে স্ট্যান্ডার্ড, ওদেরকে আসতে দিচ্ছে না। হাসিনা কত হলো আমি মরতে হলে আমার সাথে তোরা সবাই মরবি একসাথে, ঠিক আছে? আর অল্টারনেটিভ এখন আয়োজন করছে ইয়েতে মালদ্বীপে, ব্যাস যদি বেশি অসুবিধা হয় 4 ঘন্টার ফ্লাইট, সবাই মালদ্বীপে চলে যাও, একজন ভিসা ছাড়া, এখন ভিসাও লাগবে না, অনারাইভেল ভিসার ব্যবস্থা করে দিয়ে আসছে, বাস ওখানে চলে যাও। এই হলো এই মাফিয়া গ্রুপ, এটা কলাপস করতেছে এখন। গওহর রিজভী সাহেব
হিসাব করে ঢাকা গেছে উনি, এখন শুনতেছি উনি যাওয়ার পরে উনি নাকি জুন মাস পর্যন্ত পরে বলছে যে ঠিক আছে আমাকে যদি পদত্যাগ করতে না দেন জুন মাস পর্যন্ত ছুটি দেন। শেখ হাসিনা নাকি এপ্রিলের 7 তারিখ মধ্যে ছুটি দিচ্ছে, জুন মাস পর্যন্ত দেয় নাই। তো ঠিক আছে, সো দিস ইজ দ্য ঘটনা। এখন আপনি বলুন, আমরা যখন বলি যে গহরজি পদত্যাগ করেছে, মানুষ যখন আমাদের প্রশ্ন করে আপনাদের খবর আপনার গুজব ছড়াচ্ছেন, এই যে 5 মাস ছুটিতে গেছে, আমি এখন দর্শকদেরকে বলি যারা এই ধরনের প্রশ্ন করেন, যে জন্য জিনিসটা অবতারণ করলাম, এখন আপনারা বলি সরকারের ভাষণটা তো এরকমই হবে ভাই। সরকার তো সবসময় আমরা যা বলি উল্টাটা বলবে, কিন্তু রিজভী সাহেব তো নাই তার চেয়ারে, 5 মাস উনি আউট। 5 মাসে তো পৃথিবীতে সূর্য কোন দিকে উঠবে কোন দিকে নামবে, আগামী 5 মাসে বাংলাদেশ উইল পাস থ্রু দ্য মোস্ট ক্রুশিয়াল টাইম বাংলাদেশ। তো কি হবে আমরা তো জানি না সেটা। গহরজি সাহেব তো বাস বহল তবিয়তে বেরিয়ে আসছেন, এখন 5 মাসের ছুটি নিয়ে চলে আসছেন উনি, বাস হি ইজ সেফ। এই হলো বক্তব্য। এই সরকারের জিনিসগুলো হচ্ছে যে এগুলো সরকারটা কেউ চালাচ্ছে না আসলে, এখানে পররাষ্ট্র নীতিও কেউ চালাচ্ছে না, ওই এক ব্যক্তি কোন সাইডটা ম্যানেজ করছে বলেন আপনি? গহরজি সাহেবের মতো লোককে পররাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে। বাংলাদেশের প্রধান সমস্যা পররাষ্ট্রনীতি ছিল রোহিঙ্গা সমস্যা, একটা রোহিঙ্গা মায়ানমার ফেরত নেয়নি। দিস ইজ হিজ স্কোর কার্ড, এটা হলো তার সার্থকতার মাপকাঠি। প্রচন্ড রকম ভারত ঘেঁষা এবং ভারতের অনুগত একজন মানুষ, সে বহু আগ থেকে, আমি তখন ইংল্যান্ডে, সেই সময় উনি এই অক্সফোর্ড থেকে চটি মইয়ের মতো একটা বই বের করে শেখ মুজিবের সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে, এই আস্তে আস্তে উনি ঢুকা শুরু করছে, সেখানে ঢুকে হাসিনার পকেটে ঢুকছে বাস আসতে। তারপর পরবর্তীকালে এই দেখেন 12 বছর 13 বছর উনি সমস্ত বেনিফিট খাচ্ছে, সবকিছু খাচ্ছে। তা হাসিনা ওকে বেরোতে দিবে কেন? আপনি মালদ্বীপের প্রসঙ্গ এনেছিলেন, তো সে প্রসঙ্গে আমি একটি প্রশ্ন করতে চাই। আমাদের দর্শক এই প্রশ্নটি করেছে যে মালদ্বীপ এয়ারপোর্টে শেখ হাসিনাকে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি স্বাগত জানিয়েছেন। তো আমাদের দেশের একজন প্রধানমন্ত্রীকে তাদের দেশের প্রধানমন্ত্রী স্বাগত না জানিয়ে একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে দিয়ে স্বাগত জানিয়েছে, এই ব্যাপারটা তো খুব অশোভন লাগার কথা। তো এটি কেন হলো আপনার মনে হয়? শুধু অশোভন, চূড়ান্ত অশোভন। মালদ্বীপ খুব ছোট্ট একটা দেশ, 1 মিলিয়ন, জনসংখ্যা তো 1 মিলিয়ন না বোধহয়। কিন্তু দেখেন এগুলো তো ওদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। জেনারেল আজিজ ওখানে গেছে, হিউজ ইনভেস্টমেন্ট করছে, ওখানে হোটেল কিনছে, ওখানে এয়ারলাইন চালু করতেছে, ওখান থেকে 11টা না কয়টা আইল্যান্ড কিনছে, তারপরে ওখানে আইল্যান্ডে ওই টুরিস্টদের ফেরিং করার জন্য বোট কিনছে, ইনভেস্টমেন্ট করছে, আজিজ এই ব্যবস্থা করে আসছে ওখানে। এখন শেখ হাসিনাও দেখছে এখন পশ্চিমা বিশ্ব তো আসলে স্যাংশনের মুখে পড়ে গেছে, এখন তো আমেরিকা কানাডার হাত নাই, ইভেন তো পুতুল তো কানাডিয়ান সিটিজেন, তাও তো আসতে পারছে না। তো সুতরাং আরে চিন্তা করছে এখন ঘরের পাশে মালদ্বীপ আছে, আমরা ওখানে গিয়ে থাকবো ইনকেস যদি সিরিয়াস কোনো সমস্যা হয়। তো সুতরাং প্রধানমন্ত্রী ওখানে গেছেন, ওখানে আবার আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার আমাদের 6টা নিয়ে গেছেন C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট করে। ওখানে আর একটা আইল্যান্ড কান্ট্রি, ওখানে এই ট্যাঙ্ক জাতীয় একটা সরঞ্জাম আর কি, এটা এপিসি, মানে ট্যাঙ্কই, এটা ভিতরে মানুষ সোলজার থাকে আর কি। তো এটা নিয়ে আর কি প্রয়োজন ছিল? এই দেখেন এগুলো কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা, মিলিটারি প্ল্যানিং। ইনকেস যদি বাংলাদেশের কোনো ভবিষ্যতের কোনো সরকার কোনো কমান্ডো বাহিনী পাঠায় যে হাসিনারে বা আজিজকে ওখান থেকে উঠে নিয়ে আসো, যাতে করে ওই একটা যুদ্ধ করতে পারে ওখানে বসে, এই আইল্যান্ডের ভিতরে নিয়ে এপিসি ঢুকিয়ে দিছে, এগুলো মিলিটারি ব্রেনের কাজ কারবার, আদারওয়াইজ কোনো কারণ নাই তো। আর তাছাড়া বাংলাদেশ কি এমন হয়ে গেছে যে মালদ্বীপকে এপিসি দিয়ে সাহায্য করবে? আমরাই এপিসি কিনতে পারি না, বা আমরা বিদেশি সাহায্যে এপিসি কিনি। এই যে দেখুন এখন যুক্তরাষ্ট্র প্রতি বছর অলমোস্ট 300 কোটি টাকার মতো সাহায্য দেয়, সামরিক সাহায্যের কথা বলছি। 150 কোটি টাকার উপরে অ্যাভারেজ সামরিক, স্ট্রেট সামরিক সাহায্য। আরো 150 বা 200 কোটির মতো আমাদের জাতীয় অর্থনীতিতে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে। তো এখন কথা হচ্ছে কি, এই যে মালদ্বীপকে গিয়ে এপিসি প্রেজেন্ট করছে ওদেরকে, তারপরে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ভাড়া করে নিয়ে চলে গেছে ওখানে, তারপরে প্রধানমন্ত্রী মালদ্বীপের মতো দেশে 6 দিনের সফরের কোনো জায়গা থাকে? একটা ট্যুরিস্ট গিয়ে ওখানে 3 দিন থাকতে পারে না, ছোট্ট একটা আইল্যান্ড। এগুলো ওদের বিভিন্ন প্ল্যানিং আর কি। এখন মানে সেকেন্ড হোম বানাবার একটা মানে রাস্তা খোঁজা হচ্ছে। ওয়ান অফ দ্য সেকেন্ড হোমস, ওরা তাজিকিস্তানে টাকা সরাচ্ছে। এখন তো এই মুহূর্তে হিরিক যাচ্ছে পশ্চিম বিশ্বে, যেসব ইনভেস্টমেন্ট যাদের নামে এম্বার্গো হয়ে গেছে তারা তো আটক হয়ে গেল, তাদের টাকা তো সরাতে পারবে না। বাকি যাদের টাকা পয়সা আছে তারা এখন তাড়াহুড়া করছে এখন খুব, যে কত তাড়াতাড়ি এই টাকাটা সরানো যায়। এই টাকাগুলো মালদ্বীপে যাচ্ছে, তাজিকিস্তানে যাচ্ছে এবং দুবাইতে যাচ্ছে। দুবাইতে অলরেডি দীপুমনির অনেক টাকা আটক হয়ে আছে, দীপুমনির হাজবেন্ডের অনেক টাকা আটক হয়ে আছে। ওই যে এমপি শহীদের কথা তো শুনেছেন এর আগে, কাহিনী স্ক্যান্ডেল, হাসিনার হাজবেন্ডের
কি বলে পুতুলের হাজবেন্ডের তো হিউজ অঙ্কের টাকা, অনেক অনেকের টাকা আটক আছে। তারপরেও দুবাই ইজ স্টিল এ সেফ প্লেস। ওখানে ওদের আইনগুলো আস্তে আস্তে শক্ত হচ্ছে, যার ফলে যেগুলো ধরা পড়ে আটক হয়, যেগুলো ধরা পড়ে না আটক হচ্ছে না আর কি। স্টিল এ সেফ হ্যাভেন। সো এইগুলোই অপশন করে করে বিভিন্ন দেশে পাঠাচ্ছে আর কি। তো আমি অভিজিৎ রায়ের হত্যার প্রসঙ্গে আমি আরেকটু একটু আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই, যে এজেন্সিগুলো, অর্থাৎ আপনি যে বলছিলেন ডিজিএফআই বা এনএসআই যারা রয়েছে, তাদের জন্য কি এটি যুক্তরাষ্ট্রের একটি টোপ, যে $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করলে যদি কাজটি, অনেকে ধারণা করছে যে এজেন্সিগুলোকে দিয়েই এই কাজটি করা হয়েছে, তো এই এজেন্সির ভিতর থেকেই কেউ হয়তো স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রচার করে দিতে পারে, এবং যুক্তরাষ্ট্র তখন বলতে পারবে যে সরকার তাহলে কিভাবে এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে এ ধরনের মানুষ হত্যা করে থাকে। তো এই গ্রাউন্ডটা তৈরি করার জন্যই কি তাহলে এই ধরনের একটি পুরস্কার ঘোষণা করা হলো? আপনার কি মনে হয়? দেখুন, এটা একটা যুক্তরাষ্ট্র যখন দেখলো বাংলাদেশ সরকার ব্যবহার করছে না, দ্যাট মিনস এ ব্যাপারে কোঅপারেশন করছে না, আমাদের একজন নাগরিক হত্যা, আমাদের একটা দায়িত্ব আছে, ওদের আইন অনুসারে দায়িত্ব আছে, বললাম তো এটা অ্যাজ পার দেয়ার ল FBI হ্যাজ টু গেট ইনভলভ ফর এনিথিং দ্যাট হ্যাপেন্স টু এ US সিটিজেন অ্যাব্রড। তো এখন ওরা দেখলো যে সহযোগিতাই করছে না। দ্বিতীয়ত ওদের কাছে এমন তথ্য ছিল যে মেজর জিয়া বা যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, এখন অভিযোগ করা এক জিনিস, তাহারা সত্যি জড়িত ছিল কিনা সেটা তো আলাদা জিনিস, তাই না? অ্যাটলিস্ট যুক্তরাষ্ট্র যদি মেজর জিয়াকে পেতো, ইন্টারোগেশন করতে পারতো, তাইলেও তো একটা ব্যাপার ছিল আর কি, যেহেতু সে একজন সন্দেহভাজন। তো এখন তারা যেহেতু কোঅপারেশন পাচ্ছে না, তারা দেখলো কি শেষ পর্যন্ত এই মুহূর্তে এসে করলো কেন এটা, এখানে একটা বিরাট প্রশ্ন। এই মুহূর্তে আসছে যুক্তরাষ্ট্র, এখন আসলে সত্যি কথা বলি, বাংলাদেশের সমস্ত জিনিসগুলো যেগুলো যুক্তরাষ্ট্রের সাথে, যুক্তরাষ্ট্র যেসব বিষয়ে তারা অসন্তুষ্টি তাদের, যে বাংলাদেশ সরকার ডিপ্লোম্যাটিক্যালি কোনো কোঅপারেশনই করছে না আমাদের সাথে কতগুলো বিষয়ে। এর মধ্যে আপনার এই গুম খুনের ব্যাপারটা জড়িত আছে। সেই সব ব্যাপারেও কিন্তু যুক্তরাষ্ট্র তো যেহেতু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ডাইরেক্টলি চাইতে পারে না। আপনি জানেন যে UN এর মাধ্যমে বারবার রিকোয়েস্ট করা হয়েছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপগুলোর মাধ্যমে বারবার রিকোয়েস্ট করা হয়েছে। এতগুলা গুম, এতগুলা খুন, সিনেটের মধ্যে বিতর্ক হয়েছে যে এই নির্দিষ্টভাবে এই লোকগুলা 600-র মতো লোক 2009 সালে ক্ষমতা আসার পর থেকে 700-র মতো লোক, অ্যাবাউট 700 পিপল, তাদের কোনো হদিস নেই। এর মধ্যে 86 বা কত জানি মেরে ফেলছে, সেটার খবর পেয়েছে, বাকি কোনো খবর পাওয়া যাচ্ছে না। তো বিভিন্ন ব্যাপারে এখন এটা হলো যুক্তরাষ্ট্রের ইনডাইরেক্ট স্ট্র্যাটেজি খেলছে। স্ট্র্যাটেজিটা হলো এরকম যে আমি এখন পুরস্কার ঘোষণা করবো, $5 মিলিয়ন ইজ এ বিগ মানি ফর এনি বেঙ্গলি। সুতরাং তারা যেটা করবে, তাদের মধ্যে যে কেউ যাহারাই একটু জানে আমাদেরকে ইনফরমেশনটা দেবে। ইনফরমেশনটা কি হবে তখন? এই যে গভর্নমেন্ট এখন বলে ফেললো, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী আবার কিন্তু অন দ্য রেকর্ড, তাহারা দেশের ভিতরে নেই। দেখেন, এখানেই কিন্তু অলরেডি চিড় ধরে গেছে। আবার পুলিশের 2 জন অফিসার, তাদের নাম দিয়ে পত্রিকা আর্টিকেল আসছে, তারা বলছে না ওরা দেশের ভিতরে আছে। চিন্তা করুন তো, তাইলে এই শুরু হয়ে গেল কিন্তু। এখন গোয়েন্দা বিভাগের কেউ খবর দিয়ে দেবে আমেরিকাকে যে এই জায়গায় আছে, তখন আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবে হোয়াট এ লায়ার ইউ আর। এই গভর্নমেন্টটাকে টাইট দিচ্ছে আর কি সব দিক থেকে। এগুলো একটা সিচুয়েশন আমরা একটু অন্য জি, তো আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, যে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে 360 জন চেয়ারম্যান প্রার্থী এবং অন্যান্য পদে প্রায় 1600 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এসব বিজয় গণতন্ত্রের জন্য উদ্বেগের বলে মন্তব্য করেছেন মাহবুব তালুকদার। তো তথাকথিত এই যে নির্বাচন একটি খেলা আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে, এর আসলে শেষ কোথায়? দেখুন, এই যুক্তরাষ্ট্র যে এম্বার্গোটা দিল, সেই এম্বার্গোতে বাংলাদেশের নামটা ব্র্যাকেট করা হলো চীন, উত্তর কোরিয়া, মায়ানমার, বাংলাদেশ। খেয়াল করুন ওই রাষ্ট্রগুলা কিভাবে চলছে। একদলীয় শাসন, চীন কমিউনিস্ট পার্টি, উত্তর কোরিয়া একটা কমিউনিস্ট পার্টি, মায়ানমার একটা সামরিক জান্তা। ডেমোক্রেসি আসছিল মাঝখানে, ডেমোক্রেসিকে হটিয়ে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশের শেখ হাসিনার মাস্টার প্ল্যানটা হলো এরকম, একটাই দল থাকবে, সেটা হলো আওয়ামী লীগ, আর কোনো দল থাকবে না এখানে। আমার আব্বা বাকশাল করে ধরা খাইছে আর কি, বাংলা ভাষা যেটাকে বলে, ধরা খেয়ে গেছে। আমি সেইটা ওপেনলি এভাবে করব না, আমি ইনডাইরেক্টলি করব,
আমার বলা হবে যে সব দলই আছে, সব থাকবে, কিন্তু আমি টেকনিক্যালি তাদেরকে ওই আজিজের মতো লোকদের ব্যবহার করে তাদেরকে গণতন্ত্রে অংশগ্রহণও করতে দেব না, নির্বাচনও করতে দেব না, আমি একদলীয় শাসন চালাবো। এরই ধারাবাহিকতায় এখন এই জিনিসগুলো ঘটছে স্থানীয় সরকার নির্বাচনে। নির্বাচনে কিন্তু অন্য কেউ নাই, ওরা একাই ময়দানি। বিদ্রোহী গ্রুপ আছে, জাতীয় পার্টি কোনো কোনো এলাকায় কিছুটা অংশগ্রহণ করেছে বলে আমরা জানি। বিএনপি তো একদম করেই নেই, বা যেখানে করেছে ইনডাইরেক্টলি করেছে। এখন আবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৈমুর সাহেব একটা যুক্তি দেখিয়েছেন যে এই মুহূর্তে নারায়ণগঞ্জের যে অবস্থা, আমার নামা ছাড়া কোনো উপায় নাই। সো ফাইন, উনি গেছে, ইটস হিজ ওন চয়েস। দল তো ওটাকে মানে স্পন্সর করা হয় নাই, বা দল তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে আমরা এই ধরনের নির্বাচনে যাব না। তো এখন একদলীয় শাসন, সেই শাসনেরই এটা বহিঃপ্রকাশ হলো। এরকম 360 জন কেন, 1275 আরো কত জানি কোথায় নির্বাচিত। তো এখন কথা হচ্ছে বিনা ভোটে এইভাবে একাধারে যে এই নির্বাচনগুলো হচ্ছে, নির্বাচিত হচ্ছে, এই জিনিসগুলোর জন্য কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। শেখ হাসিনা মালদ্বীপের পার্লামেন্টে গিয়ে বলে যে তার তৃপ্তি হলো সবচেয়ে বড় তৃপ্তি, সে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছে। কতটুকু নির্লজ্জ হতে হয় একটা মানুষকে, কতটুকু বেঈমান হতে হয় একটা মানুষকে, কতটুকু মিথ্যাবাদী হতে হয় একটা মানুষকে। কি গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন আপনি বাংলাদেশে? বাংলাদেশের গণতন্ত্রকে সম্পূর্ণভাবে সমাহিত করে আপনি মালদ্বীপের পার্লামেন্টে গিয়ে বলেন যে বাংলাদেশে আপনার তৃপ্তি যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছেন। এগুলো নিয়ে কথা বলার কিছু নেই। মজার কথা হলো কি, যে এই যেসব দেশের সাথে আমাদেরকে ব্র্যাকেট করা হয়েছে, চীন, উত্তর কোরিয়া, মায়ানমার, প্রথমত ধর্মীয়ভাবে আমরা আলাদা, দ্বিতীয়ত আদর্শগতভাবে আমরা আলাদা, তৃতীয়ত ঐতিহ্যগতভাবে আমরা আলাদা। উই আর দ্য ইনহেরিটার অফ ওয়েস্টার্ন ডেমোক্রেসি। হাউ? আমরা ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিলাম, ভারতবর্ষ। সেখানে ভারতবর্ষের ডেমোক্রেসি চলছে, বহুদলীয় গণতন্ত্র চলছে। এটা ওয়েস্টার্ন ডেমোক্রেসির একটা অবিকল জিনিস। ওয়েস্টমিনস্টার ব্রিটিশ গণতন্ত্রের একটা অবিকল নকল, ট্রু কপি। বাংলাদেশ ঠিক একই ঐতিহ্যের অধিকারী। এখানে কোনো কমিউনিজম, আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতেও কমিউনিজম ইজ নট অ্যাকসেপ্টেবল টু আস। দ্বিতীয়ত আমাদের রাজনৈতিক ঐতিহ্যের ভিতরেও কমিউনিজম ইজ নট অ্যাকসেপ্টেবল। শেখ হাসিনা এখন চিন্তা করতে হবে, আমাকে বাকি 3টা কমিউনিস্ট রাষ্ট্রের সাথে ফেলা হয়েছে এবং কর্তৃত্ববাদী শাসকদের অধীনে। বাংলাদেশের মানুষ সেটা খাবে কিনা, তো বাংলাদেশের মানুষ সেটা খাবে কিনা সেটার প্রমাণ আপনি অলরেডি পাচ্ছেন। আপনার এই ট্রিক্সটা, ইট ইজ নট ওয়ার্কিং। সুতরাং আমি বলবো বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের ভিতরেই থাকবে। বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাশায় এখানে আপনার আব্বাকে হত্যা করা হয়েছে, তিনি বাকশাল সৃষ্টি করেছিলেন, সশস্ত্র বাহিনীর একটা গ্রুপ এসেই তাকে হত্যা করেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এখানে এরশাদ সাহেবকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে এখানে সংবিধান সংশোধন করা হয়েছে, ত্রয়োদশ সংশোধনী করা হয়েছে, দ্বাদশ সংশোধনী থেকে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছে শুধুমাত্র বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাশায়। সুতরাং আপনি জাতির সে প্রত্যাশার মধ্যে আঘাত করতে পারেন না। আপনি 12 বছর এই এক নাটক করে করে এই জায়গায় আসছেন। নাও আপনার ইউর গেম ইজ আপ। সোজা কথা, আমি তো আজকে কয়েক মাস ধরে বলছি হাসিনার খেলা শেষ। সব জিনিসের শেলফ টাইম থাকে। আমরা যখন দুধ কিনতে যাই দোকানে, ব্রেড কিনতে যাই, লেখা থাকে যে 1 তারিখ পর্যন্ত এটা ভ্যালিড। হাসিনার টাইম ইজ ওভার। এখন সে এইসব করবে শুধু। এই আজিজ আসছে এখন দৃশ্যপটে, দেখেন, এই দায়বদ্ধতার জন্য। পারলে সে আরো কাউকে পাঠাবে, আর সেই দিক দিয়ে তার নিজের লোকদেরকে দেশে বাইরে যেতে দিচ্ছে না, যে মরলে একসাথে মরবো, এখানে থাকতে হবে, এখানে মানে তো আমি একা সাফার করবো কেন, তোমরা কেন করবা না? সুতরাং এই দৌড়দৌড়ির মধ্যে আছে আর কি সরকার। এখন কথা হচ্ছে যে আমাদেরকে এই একটা ডেডলক সিচুয়েশনে রাখার তো কোনো মানে হয় না। ইটস এ ভেরি সিম্পল থিং। আপনি নির্বাচন দিয়ে দেন, কেয়ারটেকার বা একটা জাতীয় সরকার গঠন করে ফেলুন, নির্বাচনটা দিয়ে দেন, একটা সহজ জিনিসের সহজ সমাধানে চলে যান। আপনি যেই পথে যাচ্ছেন এখন, এখানে রক্তপাত হবে, আর কিছু হবে না, আমি বলে দিচ্ছি। কিন্তু আবার রক্তপাত হবে, কারণ শেখ মুজিবকে যখন দেখলো যে তারা কোনোভাবে প্রতিহত করতে পারছে না, রক্তপাত হয়ে গেল কিন্তু, এবং নির্মম রক্তপাত, পুরো ফ্যামিলির উপর আঘাত আসছে, যে এই বংশের মধ্যে কাউকে রাখা যাবে না। আমরা তো চাই না এইসব জিনিস। আমরা চাই আপনি
আপনি গায়ের জোরে ক্ষমতায় আছেন, এই গায়ের জোরটা বাদ দেন। আপনি নির্বাচন দিয়ে আপনিও পার্টিসিপেট করুন, আবার করে আপনি যদি আবার পুনর্নির্বাচিত হন, আমরা আপনাকে আবার গ্রহণ করব। লেটস সি হাউ পপুলার ইউ আর। সুতরাং আপনি এই নাটক আর খেলবেন না। 2018 নির্বাচন ইজ নাল এন্ড ভয়েড। এই নির্বাচনে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সুতরাং আপনি অবৈধভাবে আজকে 3 বছর শাসন করছেন, আমি বাকি সময় বাদে দিলাম। এই 3 বছর সম্পূর্ণ অবৈধ। আপনি যত তাড়াতাড়ি এখন নির্বাচন দিবেন, দিয়ে আপনার বৈধতাটা আপনি গ্রহণ করুন। একটা নির্বাচন দিয়ে আপনার বৈধতা আপনি নিন, নির্বাচন আপনি জিতে যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। বাড়াবাড়ি আর করবেন না শেখ হাসিনা। নেক্সট এম্বার্গো আপনার উপর। আপনার সেনাবাহিনী ইউনাইটেড নেশন মিশন স্যার যেতে পারবেন, আমি আপনাকে বলে দিচ্ছি, আমি ভিতরে খবর জানি। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সবাই তারা এখন চাচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনী আর কোনো মিশনে আসুক। আপনার সেনাবাহিনী, যেই সেনাবাহিনী আপনাকে এতদিন রক্ষা করেছে, ভারত আর বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে আপনি অনেক অনেক অন্যায় করেছেন জাতির উপর। সুতরাং এই সেনাবাহিনীটাকে ধ্বংস করবেন না। আর ভারতের ব্যাপারে আমাদের উই ডোন্ট হ্যাভ স্লাইটেস্ট ইন্টারেস্ট অ্যাবাউট ইন্ডিয়া। ইন্ডিয়া ইন্ডিয়ার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। এই জিনিসটাকে জড়াতে যাবেন না, ঠিক আছে? আপনি নির্বাচন দিয়ে দেন, জাতীয় সরকার দিয়ে দেন। তো জনাব শহীদ ইসলাম, এ পর্যায়ে আমি আপনার একটি ফেসবুক একটি পোস্টের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আপনি এই পোস্টের শিরোনাম দিয়েছেন কারাপশন ইন দ্য পিএমও, প্রাইম মিনিস্টার্স অফিস, এবং আপনি লিখেছেন যে পার্লামেন্ট অ্যাপ্রুভস টাকা 10 crores ডেইলি এক্সপেন্স ফর প্রাইম মিনিস্টার্স অফিস, ওয়াই সো মাচ মানি নিডেড। তো প্রশ্ন হলো যে এগুলোর কেন কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই, এবং একটি প্রাইম মিনিস্টার্স অফিস তার প্রতিদিনের খরচ 10 কোটি টাকা। তো এটা তো মানে রাষ্ট্রীয় সম্পদের একটি যথেচ্ছ ব্যবহার করছে। হঠাৎ করে কেন মানে এটা করার প্রয়োজনীয়তা হলো তাদের, যে 10 কোটি টাকা করে তাদের প্রতিদিনের খরচ কেন? দেখুন, শুধু 10 কোটি টাকা প্রতিদিনে খরচ নয়, কোভিড টাইম আপনি চিন্তা করতে পারেন। তিনি কিন্তু অফিসে যাচ্ছেন না, বাসায় বসে আছেন ভার্চুয়ালি। ওই দেখেন যে কোথাও কেউ বসছে, ডিসিরা অমুক জায়গায় বসছে, ওই অমুক ডিস্ট্রিক্ট অমুক জায়গায় বসছে, ক্যাবিনেট অমুক জায়গায় বসছে, উনি ভার্চুয়ালি ওদের সাথে ডিল করছেন। পার্লামেন্ট থেকে উনি এটা অ্যাপ্রুভ করে নিচ্ছেন। প্রতিদিনের খরচ 10 কোটি টাকা। আপনি বলুন 10 কোটি টাকা কত মিলিয়ন ডলার হয়, চিন্তা করুন। 2 কোটি টাকার জন্য খালেদা জিয়ার জীবনটাকে তারা শেষ করে দিচ্ছে। একটি 2 কোটি টাকার একটি ভুয়া অভিযোগে তারা খালেদা জিয়ার মতো, বেগম খালেদা জিয়ার মতো একজন মানুষকে তারা বলছে যে তিনি এতিমের টাকা লোপাট করেছেন। এখানে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা অ্যাপ্রুভ করেছে 10 কোটি টাকা করে ডেইলি খরচ করতে পারবে প্রাইম মিনিস্টার্স অফিস করে। তারা যে এভাবে চোখের সামনে দিয়ে এভাবে টাকাগুলো লোপাট করছে, এগুলো কি কেউ বলার কেউ নেই, এগুলি দেখার কেউ নেই? আমি শুনলাম এই টাকার থেকে নাকি জয়ের বেতনও যাচ্ছে ওখান থেকে, বিকজ জয় তো অফিসিয়ালি আসলে ওইভাবে গ্যাজেট করে তো তাকে কোনো পদ যদি আমি জানি না, হয়তো অফিসিয়াল অর্ডার হয়তো আছে, কিন্তু এত টাকা বেতন দেখাবেন কি করে? এটা তো আপনি দেখাতে পারবেন না। আমাদের তো ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স উইল নট অ্যাপ্রুভ ইট, ফাইন্যান্স মিনিস্ট্রি উইল নট অ্যাপ্রুভ ইট যে প্রতি মাসে তার 1 কোটি টাকা বেতন দেওয়া বা 2 কোটি টাকা বেতন দেওয়া, এটা তো অ্যাপ্রুভ করবে না। তো সুতরাং শুনলাম জয়ের বেতন ওখান থেকে যাচ্ছে। শুনলাম রেহানার হাজবেন্ডকে অ্যাডভাইজার হিসেবে দেখানো হচ্ছে, সেখানেও নাকি টাকা দিচ্ছে। ওনার কিছু আত্মীয়স্বজনকে এখান থেকে, ববিকে নাকি টাকা দেওয়া হচ্ছে এখান থেকে। তারপরে ভাই এটা তাদের সাম্রাজ্য রে ভাই, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। তো পার্লামেন্ট কে অবজেকশন দিবে? আপনি অবজেকশন দিবেন, কালকে সকালে আপনার চাকরি নাই, মন্ত্রী হন আর এমপি হন, আপনাকে ফাঁসিয়ে দেবে। এই যে দেখেন, বেশ কিছু আওয়ামী লীগের নেতা কত বড় বিপদে পড়ে গেছে শুধু একটা সামান্যতম ওই ফেসবুকে একটা কটূক্তি করার জন্য বা কিছুর জন্য। সুতরাং এটা তো একটা আসলে বেসিক্যালি এটা তো একটা মাফিয়া সরকার। এখানে ওই মাফিয়াদের সাথে তাল মিলিয়ে থাকতে পারলে আপনি থাকতে পারবেন। খরচ করছে, দেদার খরচ করছে জনগণের টাকা, এটা তো ওপেনলি নিচ্ছে, ঠিক আছে, তাও তো অফিসিয়ালি পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করে অফিসিয়ালি নিচ্ছে টাকাটা। চুরি যে কিভাবে করছে ওইটার তো কোনো হিসাব আছে? এই কমিশন বাণিজ্য, এটার তো কোনো হিসাব নাই। তো সুতরাং আমি বললাম যে অডিট ডিমান্ডেড, অডিট করে লাভ হবে কি? কে অডিট করবে? অডিট তো ওদের লোকেই আবার জাস্টিফাই করে দেবে। তো এই পর্যায়ে আমি একটু স্যাংশনের প্রসঙ্গে আবার আসছি যে বিশ্বের কোথাও ভিসা, মাস্টারকার্ড, এমএক্স সহ মার্কিন আর্থিক নেটওয়ার্কের অধীনে কোনো কার্ডই ব্যবহার করতে পারবেন না যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় উল্লেখিত বাংলাদেশের 7 জন যে ব্যক্তি রয়েছেন এবং প্রতিষ্ঠান হিসেবে যে র্যাব। তো এরপরেও কি সরকারের যারা এই যে নির্লজ্জ দালালি করে যাচ্ছে ক্রমাগত, তাদের টনক কি নড়বে না? তারা কি আসলে এই স্যাংশনের যে ভয়াবহতা সেটা কি তারা টের পেয়েছে? আপনার কি মনে হয়? দেখুন, স্যাংশন মিন স্যাংশন, এই লোকগুলোর নাম কম্পিউটারে চলে গেছে সমস্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের। ওদের নেটওয়ার্ক কিন্তু এক, পার্টিকুলারলি আফটার 9/11 আপনার যেহেতু আমি
আইনে কাজ করি, আমি জানি ইমিগ্রেশনের কাজ অনেক করতে হয় আমার। ওদের নেটওয়ার্ক এক, অস্ট্রেলিয়ার কম্পিউটারেও আপনাকে একই জিনিস দেখাবে, ইংল্যান্ডের কম্পিউটার একই জিনিস দেখাবে, ইউ কান্ট্রিজ কম্পিউটার একই জিনিস দেখাবে, ওদের নেটওয়ার্কটা এক। এখন আপনি যে লোকটা স্যাংশনে পড়ছে সে তার পরিবার তারা এখন বাইরে দেশের বাইরে যেতে গেলেই তাদের সেই জিনিসটা দেখাবে এক। দ্বিতীয়ত ভিসা, মাস্টার কার্ড, অল দিস থিংস, এগুলো দিজ আর অরিজিনেটেড ফ্রম দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এদের মেইন মোস্টলি দে আর ফ্রম আমেরিকা। তো সুতরাং এই কোম্পানিগুলোর কোনো ব্যবহার আপনি এই কার্ডগুলো আর করতে পারেন না। এখন বাংলাদেশে কোনো একটা ব্যাংকে অথরাইজ করা হয়েছে যে ইউ ক্যান ইস্যু ভিসা, মাস্টার কার্ড, তারা ইস্যু করতে পারে, কিন্তু এটা এখন এটা যদি এখন যদি আপনি এটা যখন আপনি খরচ করবেন বা এটা কার্ড যখন চার্জ করবেন তখন এই চার্জটা কিন্তু সেন্ট্রালি এটা নোটিফাই হয়, এখান থেকে এই অ্যাকাউন্টটা সেটেল হয়, কারণ তারা তাদের কমিশনটা পায়, ভিসা মাস্টার কার্ড অফিস। তো সুতরাং এগুলো আর আপনি ইউজ করতে পারবেন না। তারপরে আপনার ছেলে মেয়ে এখন অলরেডি বিদেশে পড়াশোনায় আছে অনেকের, যাদের নামে স্যাংশন হয়েছে। ব্যানার্জি সাহেবের গ্রিন কার্ড আছে আমেরিকাতে, তারপরে গ্রিন কার্ড তো এখন ইউ নো ইটস আউট অফ অর্ডার নাও, কারণ উনি যদি একটা নির্দিষ্ট সময় আসতে না পারেন গ্রিন কার্ড অটোমেটিকলি বাতিল হয়ে যাবে, রেসিডেন্সি অব্লিগেশনটা মেনটেন করতে পারবে না বলে। তারপরে আপনার আরো কিছু জিনিস আছে যেগুলো, সেটা হলো আপনার এই যে ব্যক্তির পরে প্রতিষ্ঠানে এসে যাচ্ছে। র্যাব ইটসেলফ, যারা র্যাবে কর্মরত তারা যেন পিসকিপিং মিশনে আসতে না পারে সেই ব্যাপারে রিকমেন্ডেশন ইউএনও করেছে, ইউএসও করেছে। আমি নিশ্চিত এই ব্যাপারে এই রিসেন্টলি করেছে। এর আগে সিনেটে যখন ডিবেটটা হয় তখনও কিন্তু এমন একটা প্রস্তাবনা ছিল। এরপর আসলে সেনাবাহিনীর ব্যাপারে ওরা এগোচ্ছে আস্তে আস্তে। কিভাবে এগোচ্ছে? এই জাতিসংঘ সেনাবাহিনীর প্রধানকে 31 ডিসেম্বর পর্যন্ত রেডলাইন দিয়েছে যে আপনি যে ইসরায়েলি স্পাইওয়ার প্যাগাসাস যেটা ইউজ করেছেন, আপনারা বলেছেন সেটা জাতিসংঘের জন্য, জাতিসংঘ সেটা ইউজ করে না, এটার বক্তব্য, এটার ব্যাখ্যা আপনাদেরকে দিতে হবে, আমরা চেয়েছি আপনারা দেন নাই। আবার যুক্তরাষ্ট্র এখন যে আমরা যে সামরিক অনুদান দিচ্ছি সেই অর্থ কোথায় ব্যয় হচ্ছে, কোন খাতে ব্যয় হচ্ছে, আমরা ব্লো বাই ব্লো অ্যাকাউন্ট চাই এর। তো এখন এইসব ধরুন, মনে করুন একটা কথা বলি আপনাকে, এখন যদি দেখা যায় যে যুক্তরাষ্ট্রের অনুদানের টাকা দিয়ে এপিসি কিনছে, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, এটা আবার উনি মালদ্বীপকে গিফট দিচ্ছেন, তাহলে তার জন্য তো এটা দেওয়া হয়নি। ইভেন যুক্তরাষ্ট্রের সামরিক অনুদানের মধ্যে শর্ত আছে তাহাদের অনুদিত অর্থ র্যাব বা পুলিশ ব্যবহার করতে পারবে না, কারণ ইটস স্ট্রিক্টলি মিলিটারি কোঅপারেশন। র্যাব ইজ এ প্যারামিলিটারি থিং, পুলিশ ইজ এ টোটালি এটা সিভিলিয়ান ফোর্স। তো সুতরাং এই সব অনিয়মগুলো ওরা দেখছে যে এগুলো হচ্ছে এভাবে, তারপরে ওরা এই জিনিসগুলো, স্যাংশনের ইমপ্লিকেশন ইজ হিউজ। র্যাব এখন আপনি আমি বলি অ্যাজ অফ নাও এই 7 জনের জন্যই, যে 7 জনের বিরুদ্ধে স্যাংশন হয়েছে, র্যাব ইজ ব্র্যাকেটেড নাও। আপনি ধরে নিতে পারেন যে র্যাব আর কোনো অ্যাক্টিভিটিস করতে পারবে না ইন্টারন্যাশনালি। এখন সেনাবাহিনীর দিকে যাচ্ছে ওরা আস্তে আস্তে। আমার কথা হচ্ছে কি, দেশটাকে কোথায় নিয়ে যাবে শেখ হাসিনা, কোথায় নিয়ে যাচ্ছে? সে তো ওই যে বললাম প্রথমে, সে আন্তর্জাতিক পশ্চিমা বিশ্ব খুশি করার জন্য সে যেই পরিমাণ জঙ্গি নাটক করে, যে পরিমাণ মোল্লা কিল করছে বাংলাদেশে, মাদ্রাসা ছাত্র যে পরিমাণ কিল করছে, এগুলো সবগুলো ছিল ভুয়া জিনিস। বাংলাদেশে কোথায় জঙ্গি সাকিব, কোথায়? আমরা যখন জঙ্গির খবর শুনি, রোড সাইড বম দিয়ে আফগানিস্তানে মার্কিন বাহিনী 3টা গাড়ি উড়িয়ে দিয়েছে, ইরাকে এতগুলো গাড়ি উড়িয়ে দিয়েছে, অমুকখানে একটা বোমা মেরে 100 জনকে কিল করছে, বাংলাদেশে এমন কোন ঘটনার ধারে কাছে কি আমরা আছি? আমার দেশে কোনো জঙ্গি আজ পর্যন্ত কি একটা থানা লুট করছে, নাকি কোনো 10টা রাইফেল নিয়ে পুলিশের সাথে বা বিজেপির সাথে একটা যুদ্ধে গেছে? কেন তুমি অপবাদ দিয়ে দেশটার অপমান করছো? এখন ওরা বুঝে গেছে পশ্চিমারা, কারণ পশ্চিমাদের তো ব্রিফ করা হচ্ছে। তো ভাই, আমাদের মতো অনেক লোক তো আমরা লেখালেখি করছি, আমরা তো আমেরিকায় প্রশ্ন করছি, আমি তো বহু বছর ধরে আমেরিকায় প্রশ্ন করি যে তুমি কেন এসব জিনিস প্রশ্ন দিচ্ছ বাংলাদেশে? There is no জঙ্গি there as such. It's a very smooth kind of secular বাংলাদেশ, ফ্রি ওপিনিয়ন, আমরা মুসলিম জাতি, আমরা ধর্মভীরু, এভরিথিং ইজ ফাইন। আমাদের মধ্যে জঙ্গিত্বের সামান্যতম গন্ধ বন্ধ নেই। উই আর নট আফগানিস্তান, উই আর নট পাকিস্তান, উই আর নট ইরাক। এই নিজের জোর করে জঙ্গি বানায়, ওখানে জঙ্গি বানিয়ে এইসব ঘটনা ঘটায়। ইভেন হোলি আর্টিসান ইটসেলফ ইজ এ মেকআপ কেস। আমি আপনাকে বললাম বাংলাদেশে এসব জিনিস নাই রে ভাই, আমরা এরকম না।
সিম্পল একটা গোয়েন্দা ভিত্তি ইজ এনাফ ফর আওয়ার কান্ট্রি, যে কোথাও কোনো ইলিগাল আর্মস আছে কিনা, অথবা ধর্মীয়ভাবে কেউ সমবেত হয়ে কিছু করার চেষ্টা করছে কিনা, অথবা আল কায়দা বা আন্তর্জাতিক সংস্থা যেগুলো আছে তাদের কোনো সদস্য ওখানে আছে কিনা। এই সিম্পল একটা গোয়েন্দাগিরি ইজ মোর দ্যান এনাফ, এসবি ইজ মোর দ্যান এনাফ টু রান দিস অপারেশন। এখানে কারো দরকারও হয় না। তারপরেও দেখুন যুক্তরাষ্ট্র সেখানে অ্যান্টি টেরোরিজমের কোঅপারেশন করছে, পয়সা দিচ্ছে, পশ্চিমা বিশ্বগুলো পয়সা দিচ্ছে, আমাদের সশস্ত্র বাহিনীকে দিয়ে তারপরে বিভিন্ন ইউনিট করছে। এই সুযোগে ইন্ডিয়া ঢুকে গেছে, অ্যান্টি টেরর অপারেশন নিয়ে ইন্ডিয়া এখন ডিজিএফের ভিতরে ওদের অফিস করে ফেলছে ইন্ডিয়ানরা। এই বেনিফিটটা নিচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়া এবং আওয়ামী লীগ, এই দুইজনের বেনিফিট। এখন আমেরিকা খেলাটা বুঝে গেছে। আর একটা কথা বলি আপনাকে, হাসিনা যদি না বুঝে, আমি তাকে বাংলাদেশ সরকারকে বুঝাচ্ছি, ওনার মতো ঘর রিজভির মতো উপদেষ্টা আমরা অত বিশ্ববিখ্যাত কিছু না। বাট আমি একটাকে বলে দিচ্ছি, আমেরিকা ইজ নেভার গোয়িং টু ফাইট এ ওয়ার উইথ চায়না। ফার্স্ট অফ অল, ইফ ইট ইজ নট গোয়িং টু ফাইট এ ওয়ার উইথ চায়না, তার কোনো দরকারই নাই বাংলাদেশের, আরে চায়নার মানে বাংলাদেশের সামরিক সহযোগিতার কোনো প্রয়োজন নাই। এখানে যেটা হবে এটা কোল্ড ওয়ার হবে। এখানে কোল্ড ওয়ার হচ্ছে অর্থনৈতিক প্রতিযোগিতা, সামরিক প্রতিযোগিতা, আধিপত্যের প্রতিযোগিতা। সুতরাং ভারত যেই ট্রিক্সে আমেরিকাকে ইউজ করার চেষ্টা করেছে, যে চায়নাকে ঠেকানোর জন্য ভারতের এত বেশি প্রয়োজন, এখন ভারত টের পাচ্ছে যুক্তরাষ্ট্র বেসিক্যালি ভারতের প্রয়োজন নাই তার। কারণ যেহেতু সে চায়নার সাথে কোনো ফিজিক্যালি যুদ্ধ করবে না, কেন তার ভারতের প্রয়োজন? কোনো প্রয়োজন নাই। সে যুদ্ধ ভাব দেখাবে কিন্তু যুদ্ধ করবে না কোনো সময়। কারণ হচ্ছে কি, এই যুক্তরাষ্ট্র এবং চীন মিলে বিশ্ব অর্থনীতিকে ধরে রাখতে হবে রে ভাই, পৃথিবীটাকে বাঁচাতে হবে। যুক্তরাষ্ট্র হলো বিশ্বের প্রথম অর্থনৈতিক শক্তি, দ্বিতীয় সামরিক শক্তি। চায়না হলো প্রথম সামরিক শক্তি, দ্বিতীয় অর্থনৈতিক শক্তি। এই দুইটা শক্তির মেলবন্ধনে বিশ্ব অর্থনীতি জাগ্রত হবে, বিশ্বের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র এখন চিন্তা করছে বিশ্বের মোরাল যে ভূমিকাটা, বিশ্বের লিডারশিপ, যে এই লিডারশিপটা যদি আমাকে ধরে রাখতে হয়, তাহলে আমাকে একটা অবস্থানে দাঁড়াতে হবে। এইটা হলো বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির একটা মূল মন্ত্র। সেটা কি? সেটা হলো যে আমার যে প্রতিদ্বন্দ্বী সে হলো কমিউনিস্ট চায়না, আমাকে দেখাতে হবে যে গণতন্ত্র, মানবাধিকার এই জিনিসগুলোর ব্যাপারে আমার উচ্চকণ্ঠ এবং আমার এতে কোনো কম্প্রোমাইজ নাই। এই জন্যই যুক্তরাষ্ট্র এই দুটো জিনিসকে তারা, এবং আপনার ব্লিংকেন সাহেব কিন্তু কথাটা বলেও দিয়েছেন এই ফার ইস্টে যখন ভিজিটে গিয়েছেন, যে দুই জিনিসে যুক্তরাষ্ট্র কোনোভাবে কম্প্রোমাইজ করবে না, মানবাধিকার বেলায় কম্প্রোমাইজ করবে না, গণতন্ত্রের বেলায় কম্প্রোমাইজ করবে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ না দিবে, মানবাধিকারকে সম্মান করতে না শিখবে, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন না করবে, যুক্তরাষ্ট্র তাদের পিছনে লেগেই থাকবে। যুক্তরাষ্ট্র তাদের পিছনে লেগে থাকা মানে সমস্ত পশ্চিম বিশ্ব তাদের পিছনে লেগে থাকবে। এখন কথা হলো, হাসিনা কি গণচিহ্নের সাথে আমি পররাষ্ট্রনীতির কথা বলছি, গণচিহ্নের সাথে একত্রীভূত হয়ে বা কোনো এলিয়েন্স করে কি তাকে নিজকে রক্ষা করবেন? অসম্ভব। চীন কোনোদিন হাসিনাকে বিশ্বাস করবে না। এট দ্য এন্ড অফ দ্য ডে, গোড়ার ভিতরে গোড়ায় হাসিনা হলো ভারতের লোক, হাসিনা হলো ভারতের নিয়োগপ্রাপ্ত লোক, হাসিনা হলো ভারতের অনুগত লোক। হাসিনা কোনোদিন ভারতের থেকে 1 ইঞ্চি বাইরে যেতে পারবে না, কোনোদিন পারবে না 1 ইঞ্চি বেড়ে যেতে। চীন সেটা জানে। সুতরাং এই যে একটা ম্যাস আপ ইন আওয়ার ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি, একটা বিরাট ম্যাস আপের ভিতরে আছে এখন বাংলাদেশ। এই ম্যাস আপের দরকার ছিল না। জিনিস সহজভাবে নিতে হয়। আমরা বহুদলীয় গণতন্ত্র, আমরা গণতন্ত্রের মধ্যে থাকবো। এই হাসিনা 2018 নির্বাচনে যে পরাজিত হইতো, আমি আপনাকে বলি, সে পরাজিত হইতো সুষ্ঠু নির্বাচন হলে কি হইতো? এখন বিরোধী দলে থাকতো, আমরা একটু স্বস্তিতে থাকতাম। আবার একটা ইলেকশন আসছে, আমরা এখন একটা উত্তপ্ত পরিস্থিতি থাকতাম। আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার হয়তো ক্ষমতা চলে যেতে পারে। কেন নিজের জন্য এতগুলো বিপদ ডেকে আনছে হাসিনা? আর হাসিনার বিপদের জন্য আই এম নট ওয়ারিড, আই এম ওয়ারিড অ্যাবাউট আজকে সেনাবাহিনীটাকে বিপদে রেখে নিয়ে আসছে, আজকে র্যাব বলেন সেটাকে বিপদে রেখে নিয়ে আসছে, পুলিশটাকে বিপদে নিয়ে, আমাদের সমস্ত সিকিউরিটি অ্যাপারেটসটাকে বিপদে রেখে নিয়ে আসছে। এই প্রসঙ্গে আমি আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আজকে যে ছেলেটি, যে তরুণ যুবকটি যে র্যাবে বা সেনাবাহিনীতে যে যোগ দিল, তার তো একটা হাই অ্যাম্বিশন থাকে যে আমার জীবনের একটি পর্যায়ে গিয়ে আমি যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে আমি আমার পরিবারকে নিয়ে ঘুরতে যাব, বেড়াতে যাবো। এই ধরনের একটা অ্যাম্বিশন নিয়ে তো যারা সেনাবাহিনীতে বা র্যাবে কাজ করে তাদের একটা অ্যাম্বিশন রয়েছে। তো সেই তরুণটি বা সেই যুবকটি যে তার ঊর্ধ্বতন যে বস রয়েছে তাদের নির্দেশ মান্য করতে গিয়ে তার জীবনটা বা তার পরিবারের সাথে তার যে একটি
সম্পর্ক সেটার ক্ষেত্রে একটু অবনতি হয়ে যাচ্ছে যে সে কখনো আমেরিকাতে যেতে পারবে না, তার পরিবারকে নিয়ে সে কখনো যুক্তরাষ্ট্র বা এই ধরনের দেশগুলোতে যেতে পারবে না, কারণ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে দিয়ে এমন সব কাজ করাচ্ছে যার জন্য একটি স্যাংশন আসছে এবং এই স্যাংশনের প্রভাবে সে কখনো আমেরিকায় আসতে পারবে না। তো এটা তো তাদের পক্ষে মেনে নেওয়া তো কষ্টকর, তাই নয় কি? আপনি দেখুন, সেম আপনি যা যা বর্ণনা করলেন, একই জিনিস ঘটছে মায়ানমারের সাথে। আমি এক মায়ানমারের কর্নেলকে চিনি, কর্নেল সাহেব। তিনি কানাডা এখানে থাকেন, রিটায়ার্ড। উনি তার পরিবারের মাধ্যমে স্পন্সরশিপ পেয়ে আসছেন, এখানে পরিচয় হয়েছে আমার সাথে। তাদের অফিসাররা তারা যুক্তরাষ্ট্রে বা বাইরে এই যে পশ্চিমা দেশগুলোতে ভিসা পায় না, ওই যে মায়ানমার সেনাবাহিনী আন্ডার স্যাংশন, যার জন্য। কিন্তু সেনাবাহিনী আন্ডার স্যাংশন বলতে এখানে কিন্তু ভাষাটা কিন্তু এমন নয় যে সমগ্র সেনাবাহিনী আন্ডার স্যাংশন। সেখানে হয়তো ধরুন ৩ জন জেনারেল, ২ জন কর্নেল, এই যে আমাদের এখন যেভাবে শুরু হলো আর কি। যেমন আমাদের এখন ৪ জন লেফটেন্যান্ট কর্নেল, ৪ জন কর্নেল বা ১ জন লেফটেন্যান্ট কর্নেল, ৫ জন সেনাবাহিনী। আজিজ সাহেব তো এখন রিটায়ার্ড, ঠিক আছে, কিন্তু মেসেজ তো ক্লিয়ার। আজিজ ফর্মার আর্মি চিফ, দ্যাট মিনস আর্মি চিফ ইজ অলসো আন্ডার এমবার্গো। চিন্তা করেন। তো সুতরাং এই মায়ানমারের অফিসাররা সেই জিনিসটা ফেস করছে, যেটা বাংলাদেশ কোনদিন ফেস করে না। বাংলাদেশ কোনো অফিসার ইউএন এ ডিউটি করছে, যুক্তরাষ্ট্রের ভিসা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। সে আমি তো নিউ ইয়র্কে আমার যখন অফিস ছিল, ক্রমাগত অফিসাররা আসা যাওয়া করতো। স্যার ছুটি ইউএনএ আছি, দেশে যাচ্ছি, এখন আসলাম, নিউ ইয়র্কে বোন আছে, ভাই আছে, একটু থামলাম। এই যে সুখটা, এই স্বাচ্ছন্দ্যটা, এই যে একটা মানে মুক্ত মানুষ হিসাবে বিচরণ করার এই যে স্বাধীনতা, এটা খর্বিত হয়ে গেল। আমার কথা হচ্ছে, আপনি বললাম তো, আপনি এখন চীন, মায়ানমার, উত্তর কোরিয়ার সাথে ব্র্যাকেট হয়ে গেছেন। আপনি পুরো জাতিকে সেখানে সেই ব্র্যাকেটে নিয়ে যাচ্ছেন। আমরা সেই জাতি নহি, আমি তো আপনাকে বললাম এর আগে। ঐতিহ্যগতভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে কোনোভাবেই আমরা ওদের অংশ, মানে ওদের সাথে তুলনীয় নহে। আমরা ওই জিনিসের উত্তরাধিকার নহি। আমরা বললাম তো, আমরা ওয়েস্টার্ন ডেমোক্রেসির উত্তরাধিকারী, নাম্বার 1। সেকেন্ড থিং হলো আমরা মুসলমান বাই ফেইথ। আমরা ওরা যত কিছু যেভাবে করে। তৃতীয়ত, কমিউনিজম ইজ সামথিং যেটা আমাদের কোনো মুসলিম কান্ট্রির জন্য ইট ইজ উই কল ইট ইন ইংলিশ অ্যানাথেমা। ইটস অ্যান অ্যানাথেমা টু আস। আমরা মুসলিম কান্ট্রিগুলো কমিউনিজমকে সেভাবে এমব্রেস করতে পারি না। সবচেয়ে বড় কথা, হাসিনা কিসের কমিউনিজমের ভান করে ভিতরে? তার দেশে 33% লোক অনাহারে মরতেছে, সে কমিউনিজমের ভান করে। কমিউনিস্ট কান্ট্রিতে তো মানুষের সবার ঘরে খাদ্য নিশ্চিত আছে, মানুষের শিক্ষা নিশ্চিত আছে, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত আছে। একটা ভণ্ড মহিলা, আর সে কি রাজনীতি ওভাবে বুঝে নাকি? ডাজ শি আন্ডারস্ট্যান্ড পলিটিক্স দ্যাট ওয়ে? পারিবারিক উত্তরাধিকার সূত্রে এখানে প্রধানমন্ত্রী হয়ে গেছে, আর একটা জাতিকে সে চরকি দিয়ে ঘুরাচ্ছে সারাক্ষণ। আর এই জাতির লোকগুলা, এই আজিজের মতো জেনারেলরা এই দেশটাকে সর্বনাশের দ্বার প্রান্তে নিয়ে চলে গেছে। ঠিক আছে, আজকে বাংলাদেশের অবস্থার জন্য জেনারেল আজিজ দায়ী। ঠিক এবং আছে, তাদের মধ্যে কিন্তু এখনো কোনো অনুশোচনা এসেছে বলে মনে হচ্ছে না, কারণ আপনি দেখেন যে আমাদের এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে এজেন্সির লোকগুলো যারা রয়েছে তারা একটি অ্যাটাক করছে, তারা প্রচুর বিব্রতকর কমেন্ট করছে। যেমন একজন লিখেছেন যে তোমরা লাফাইতে থাকো বিদেশে বইয়া, অর্থাৎ এই টাইপের তারা কমেন্ট করে যাচ্ছে। অর্থাৎ তাদের দুষ্টামি কিন্তু থামছে না, তারা এখনো চেষ্টা করছে মানে বোঝাবার জন্য বাইরে থেকে যে তারা এখনো স্ট্রং। যেমন আমি বলতে পারি আপনাকে যে ফারজানা রূপার সাথে সম্প্রতি বেনজির আহমেদ তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং এই সাক্ষাৎকারটিতে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ দেখলে কিন্তু মনেই হবে না যে তারা কোনো ধরনের আতঙ্কে রয়েছে, তারা বেশ কনফিডেন্ট। এবং জেনারেল আজিজের সাক্ষাৎকারটি আমরা দেখলাম, সেখানেও মনে হচ্ছে যে তাদের আসলে কোনো ধরনের কোনো কিছু হয়নি, কোনো ইম্প্যাক্ট হয়নি, এবং তারা বেশ স্বাচ্ছন্দ্যে আছে, এরকম একটি ভাব তারা, একটা মেসেজ তারা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ভিতরে তারা যে কতটা ড্যামেজ বা তারা যে কতটা আতঙ্কিত, এটা কিন্তু আমরা জানি। আমরা যারা ভিতরের খবর জানি, আমরা জানি যে তারা বাইরে যেটা শো করছে, ভিতরের অবস্থা তো তা নয়। তো এখনো যে এই যে তাদের যে দুষ্টামিটা যে বন্ধ হচ্ছে না, বা তাদের যে একটা আত্ম উপলব্ধি সেটা যে আসেনি, এ ব্যাপারে আপনার কি কিছু বলার আছে? হ্যাঁ, আমার বলার আছে। খেলাটার নিয়মটা হলো এটা। আপনি যখন স্বৈর শাসক হন, আপনি যখন মাফিয়া শাসক হন, কর্তৃত্ববাদী সরকার হন, আপনি পদত্যাগের বা পতনের 5 মিনিট আগেও আপনার আওয়াজ হলো দেখে নেব, খেয়ে নেব, শেষ করে ফেলবো, তোমরা কারা, এই আওয়াজ চলতেই থাকে। এটাই হলো নিয়ম। কারণ আওয়াজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এই মোরাল কলাপসটাকে মানুষ এটাকে ক্যাপিটালাইজ করে পলিটিক্যাল কলাপস হিসাবে, এবং রাস্তায় মানুষগুলো নেমে আসবে, নেমে এসে কারণ তাদেরকে তখন অ্যাটাক করবে। এইটাকে বেনজির তো গতকালও বলেছে যে দেশের বিরুদ্ধে বিদেশি অর্থ দিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। এটাই তার ডায়লগ। সে পুলিশের চিফ, সুতরাং এভাবে কথা বলবে। এখন কিছু লোককে ধরবে, দরকার লাগলে অনেক কিছু লোককে ধরবে, কোনো কারণ ছাড়া ধরে ফেলবে আবার। বাট কথা হচ্ছে, পতন যখন শুরু হয় তখন এইসব জিনিস দিয়ে
কোনো কিছু থামানো যায় না। বন্যার পানি যখন ছুটে আসে তখন ২টা বস্তা দিবেন কোথায়? বালির বস্তা, এটা দিয়ে এটাকে থামানো যাবে না। এখন তাদের পতন চলে আসছে। অর্থমন্ত্রী কি বলছে গতকাল? আমরা সারা বিশ্বকে লোন দেব। ধার করতে, করতে পাগল। IMF এর লোন পরশুদিন বিতর্ক করে ওখান থেকে বেরিয়ে আসছে। দক্ষিণ কোরিয়ার থেকে $100 মিলিয়ন লোন নিয়েছে। পরশুদিনের ৩ দিন আগের খবর। সে লোক আওয়াজ করতেছে সারা বিশ্বকে লোন দেব। ধারের জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে সারা পৃথিবীতে। আরেকবার সে বলছে যে ব্ল্যাংক চেক নিয়ে IMF ঘুরতেছে। এইটা ২ বছর আগে বলছে সে। তো সুতরাং এদের কথাবার্তা এগুলো, আমি একটা কথা বলি, যত লোক আওয়ামী লীগের এখন নেতৃত্বে আছে, এদের কথার ২ পয়সার মূল্য নেই। এরা সবাই মিথ্যাবাদী। দ্বিতীয়ত এরা সবাই ভণ্ড। তৃতীয়ত এগুলো সবগুলো বেঈমান। চতুর্থত সবগুলো মানে এদের কোনো ক্রেডিবিলিটি নাই। পঞ্চম হলো এগুলো পতন উন্মুখ বলবো আমি, এখনো পতিত হয় নাই যদিও, পতন উন্মুখ মানুষ। সুতরাং এদেরকে পাত্তা না দেয়াই ভালো। এদের সম্পর্কে যত কম বলবেন ততই। কালকে আরেকটা খারাপ খবর আসবে, পরশুদিন আরেকটা খারাপ খবর আসবে, লিখে রাখেন। একের পর এক আসতে থাকবে, বেশি দিন নাই আর। খুব বড় জোর টানলে টেনে টুনে যদি 6 মাস যেতে পারে, আই উইল বি ভেরি হ্যাপি, বাট আই ডোন্ট গিভ 6 মান্থস টাইম। কারণ এখানে এই লাইফ সাপোর্টার সরাই ফেলবে। লাইফ সাপোর্টটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী এখন টের পাচ্ছে আস্তে আস্তে যে আরে আমাদের তো মিশন টিশন সব বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং সেনাবাহিনী যখন তার প্লাগটা পুল আউট করে ফেলবে, তখন দেখবেন যে হাসিনা চিট হয়ে পড়ে গেছে, আর কোনো খবর নাই। ওই আর্মির তাকে বলে দেবে যে আপনি গেট আউট অফ হিয়ার, আমরা আপনাকে সেভ করতে পারছি না, আপনি মালদ্বীপ যান, যেখানে যান চলে যান। সেই সময় এসে যাচ্ছে সামনে, জাস্ট ওয়েট ফর ইট। ওকে। তো জনাব শহীদ ইসলাম, আপনি যে আশাবাদী কথাটি দিয়ে শেষ করলেন, এই আশাবাদী কথাটা দিয়ে আমি আজকে অনুষ্ঠান শেষ করতে চাই যে আমরাও মনে করি যে অবশ্যই এই আধার কেটে যাবে এবং আধার কেটে অবশ্যই সামনে একটি নতুন সূর্যোদয় হবে এবং আমরা সেদিনেরই অপেক্ষায় আছি এবং সেদিন খুব বেশি দূরে নয়, সেটি আমরা বিশ্বাস করি। সাকিব, আমি শেষ কথা হিসেবে একটা জিনিস বাংলাদেশের মানুষকে স্মরণ করে দিতে চাই। এটা আমার নিজের মন গড়া কথা নয়। বাংলাদেশে যখন একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই শাসন থেকে সেনাবাহিনীর এই কিছু অফিসার, অবসরপ্রাপ্ত এবং কিছু চাকরিরত, তারাই তখন এই দেশটাকে উদ্ধার করে আবার শেষ পর্যন্ত জিয়াউর রহমান আসলো, বহুদলীয় গণতন্ত্র উপহার দিল। সেই বহুদলীয় গণতন্ত্রের ধারাবাহিকতাটা আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রক্ষা করতে পেরেছি, আনটিল এই হাসিনা এবার পাওয়ারে আসার পর্যন্ত। আমরা সংবিধান সংশোধন করে বাংলাদেশের যে কেয়ারটেকার ফর্মুলা, সারা বিশ্ব সেটাকে অনুকরণ করেছে। ইটালিতে নিয়ে নির্বাচন, যেখানেই কোনো নির্বাচন নিয়ে কোনো সমস্যা হয়েছে, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের থিওরিটাকে পর্যন্ত তারা সেটাকে কপি করছে এবং সেটাকে বাস্তবায়ন করছে। এখন জিনিসটা আমি একটু বলি, যতবারই বাংলাদেশ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পাকিস্তান সেনাবাহিনী যখন আমাদের উপর ক্র্যাকডাউন করে, এই সেনাবাহিনীর একজন মেজর সাহেব বিদ্রোহ করে ফেললেন, জিয়াউর রহমান, এবং তারপরে সবাই দেখলো যে আমাদের একজন মেজর সাহেব বিদ্রোহ করছে। এই সমস্ত বাঙালি অফিসার সৈনিক বিদ্রোহ করা শুরু করলো। তারপরে আমরা যুদ্ধ করলাম, আমরা বিজয়ী হলাম। এরপর থেকে বললাম তো, একের পর এক জাতির যে কোনো ক্রান্তি লগ্নে এই সেনাবাহিনী একটা ভূমিকা পালন করে আসছে। কারণ হচ্ছে কি, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাকে বুঝতে হবে, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটার জন্ম। সেই মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্বটা সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী দিয়েছে। রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে একটা দল, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এখন এই বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু তার এইসব কুকর্মের জন্য জনগণের কাছে একাধারে প্রত্যাখ্যাত, 1975 সালে এমনভাবে প্রত্যাখ্যাত হয়েছে যে তার এখন ফিরে আসার সম্ভাবনা ছিল না। আপনার যদি মনে থাকে, 90-এর দশকে শেখ হাসিনা মাথায় পট্টি লাগিয়ে ইসলামিক ড্রেস পরে, ওই নিচে কালোটাও পড়তো, জাতির কাছে ক্ষমা চেয়েছে যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আরেকটা সুযোগ দিন। সে আরেকটা সুযোগের পরিণতি আজকে আমরা এটাই ভোগ করছি। ঠিক আছে? সো টাইম ইজ আপ। এই সেনাবাহিনী দেখবেন প্লাগটা খুলে ফেলবে, কারণ এখন সেনাবাহিনীর অস্তিত্বে আঘাত আসছে। এই যে বর্তমান সেনাপ্রধান, তার উপর এখন আঘাত আসছে, যার জন্য সে আজিজ কাজকে ডয়েসেবেল থেকে ইন্টারভিউ দিতে হচ্ছে, জাস্টিফাই করতে হচ্ছে তার কাজকর্মগুলো, সেগুলো জবাব দিতে। কারণ বর্তমান সেনাপ্রধান তো জবাব দিতে হচ্ছে ইউএন এর কাছে, আমেরিকার কাছে। উনি কিভাবে সাইন করবে যেগুলো আজিজদের কাজ? এইভাবে ধরা খাবে। ঠিক আছে? সুতরাং সময় এসছে, এই সেনাবাহিনী তার সাপোর্ট প্রত্যাহার করবে। আর ভারতের ব্যাপারে যেটা বললাম, যেই মধ্যে সেনাবাহিনী সাপোর্টটা প্রত্যাহার করবে, ভারত কি বললো না বললো, বাংলাদেশ থোড়াই কেয়ার করে। বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী ভারতের মতো দেশকে মুখোমুখি হওয়ার মতো, যদি ভারত কোনো ফালতু ব্যবহার করে। কারণ ভারতের আরো বড় বড় শত্রু আছে, চীন, পাকিস্তান। বাংলাদেশের আর কোনো শত্রু নাই। বাংলাদেশ সেনাবাহিনী is capable of defending itself and the country. This is the last word. Thank you.
অসংখ্য ধন্যবাদ জনাব শহীদ ইসলাম। আপনার সুস্থতা কামনা করছি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে নিশ্চয়ই আমাদের আবার আগামী সপ্তাহে দেখা হবে এই অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাকিব এবং দর্শক শ্রোতাদের কাছে আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমাদের জন্য। আমরা জাতির একটা ক্লান্তি লগ্নে আসছি, আমরা যেন এই খেলায় যেন চূড়ান্ত পর্যায়ে আমরা যেতে পারি, যেন আমরা সে অপেক্ষায় আছি। জি, অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো সেটি আপনারা জানিয়ে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল করার ঠিকানা sakib@nagorik.tv.com। আমি আবার বলছি SAQUIB sakib@nagorik.tv.com, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা আমাদের ইমেল করতে পারেন এবং কোনো মতামত, পরামর্শ বা কোনো তথ্য যদি থাকে আপনারা আমাদেরকে দিয়ে সহায়তা করতে পারেন এই ইমেল ঠিকানায়। তো আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। শুভরাত্রি।